আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, আর স্ক্রিনের লেখা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম। দেখো তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আর স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমরা আজকে স্থিতিস্থাপক সংঘর্ষের একটা স্পেশাল প্রবলেম দেখব, যেটা বইয়ের ম্যাথ, কিন্তু এটা বইয়ের এক্সারসাইজে আছে। নর্মালি সলভগুলা আমি দেখছি গাণিতিক পদার্থবিজ্ঞানে ওই সলভগুলা কেন জানি স্কিপ করে। তো ওইরকম একটা প্রবলেম এর সলভ আজকে দেখাবো। আর সেই সাথে হচ্ছে গতকালকে একটা হোমওয়ার্ক দিছিলাম, সেইটার নিয়ে আলোচনা করব। এবং আজকে হলো আমরা ফ্রিকশন রিলেটেড টপিকগুলো পড়ব। সো আজকের ক্লাসটা প্রায় 27 ঘন্টা হবে। তোমরা 27 ঘন্টা লাইভে থেকো, ঠিক আছে? ওকে, কারোর অসুবিধা নেই তো 27 ঘন্টা ক্লাস করতে? অসুবিধা আছে? নাই, গুড। কালকে যেহেতু শুক্রবার, তো কারোর 27 ঘন্টা ক্লাস করতে কোনো অসুবিধা নেই। আরও বড় ক্লাস চাই, এই তো তোমাদের মতন শিক্ষার্থীদেরকেই তো আমি চাই। গুড, ভেরি গুড, ভেরি গুড। আশা করি আগের দিনের ক্লাস সবাই দেখে আসছো। আগের দিনের স্থিতিস্থাপক সংঘর্ষের যে কনসেপ্টগুলো ছিল, আমাদের সিমুলেশন ছিল, তো সেগুলো আশা করি দেখছো এবং মজা পাইছো। আমরা আজকে হলো আগের দিনের তো ম্যাথ প্রবলেমগুলো দেখছিলাম, আমি আজকে আরও কিছু ম্যাথ প্রবলেম দেখবো এবং সেই সাথে ফ্রিকশন রিলেটেড টপিকগুলোর মধ্যে চলে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে সবাই খাতা কলম বের করো, আমরা তাহলে শুরু করে দেই। তোমাদের আমি অবস্থা শুনছিলাম আজকে এসিএস 26-এর অফিসিয়াল গ্রুপে, তোমাদের যে 26-এর অফিসিয়াল গ্রুপ, সেখানে একটা পোস্ট দিছিলাম যে তোমার ফ্রেন্ড সার্কেল কেমন। তো অনেকে জিজ্ঞেস করছো ভাই ফ্রেন্ড সার্কেল জেনে আপনার লাভ কি। মূল বিষয়টা হচ্ছে তুমি দেখবা তোমার ফ্রেন্ড সার্কেল আসলে যেমন, তুমি আসলে তাদের মতন। এটা আমি সবসময়ই বলে আসতেছি যে তুমি আসলে যাদের সাথে মিশবা, যদি তারা সিরিয়াস হয় পড়াশোনায়, দেখবা তুমিও আসলে পড়াশোনায় সিরিয়াস। যদি তুমি এরকম ফ্রেন্ডদের সাথে মেশো যারা আসলে সিরিয়াস না, দেখবা যে তুমিও আসলে দিন শেষে সিরিয়াস না, ওই পরীক্ষার আগের রাত্রেই পড়ে পাশ করতেছো, এরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যেও আছে। সো এই কারণে এই ইন্টারের সময়টা যেহেতু আসলে খুবই কম, এবং এখানে একটু যদি লাইনচ্যুত হয়ে যাও তখন আবার রিকভার করা খুব টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে প্রথম থেকে একটু সিরিয়াস থেকো। আর সেই সকল ফ্রেন্ডদের সাথেই মিশো যারা আসলে পড়াশোনা নিয়ে সিরিয়াস, যারা সবসময় পড়াশোনা নিয়ে কথা বলে, তাহলে তুমিও আসলে ফোকাস থাকবা, ঠিক আছে? এই আর কি। ফ্রেন্ড ফ্রেন্ডশিপ নষ্ট করতে বলতেছি না, নষ্ট করার দরকার নাই, কিন্তু নিজের আগে এটা বুঝতে হবে তোমাকে, যাতে করে কোনো রকম সংস্পর্শ যাতে করে তোমাকে খারাপ দিকে টেনে নিয়ে না যায়, ঠিক আছে? বাপ্পারা ছোটবেলায় বলতো না যে হচ্ছে ওই যে, বা আমরা তো সবসময় শুনেই আসছি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসলে এটা সত্য, আসলেই সত্য। ওকে, সো চলো আমরা তাইলে শুরু করি, ঠিক আছে? এমসিকিউ সলভ করতে পারবা, বেসিক পারলে এমসিকিউ সলভ পারবা। এমসিকিউ পারো না, তার মানে তোমার বেসিকে ঘাটতি আছে। এটা একদম মানে সোজা সাপটা কথা, ঠিক আছে? ওকে, চলো তাইলে আমরা শুরু করি, বিসমিল্লাহ। একদম প্রথমে আমরা চলো আগের দিনের যেই থিওরিটা শিখছিলাম সেই রিলেটেড আগে একটা ম্যাথ প্রবলেম দিয়ে আগে আমরা পড়া শুরু করি, হ্যাঁ? তারপরে আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের নতুন টাইপের প্রবলেমগুলো যেগুলো থাকবে সেগুলো দেখব। সো একদম প্রথম প্রবলেম দেখো, এটা আমাদের প্র্যাকটিস শিটের 34 নাম্বার প্রবলেম। প্র্যাকটিস শিটের 34 নাম্বার প্রবলেম, নিজেরা প্রশ্ন লেখা দরকার নেই, জাস্ট এটা লিখে দাও যে প্র্যাকটিস শিট PS34, এভাবে লিখে যাও। কি বলছে দেখো, 1 কেজি ভরের একটা বস্তু পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় পশ্চিম দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে চলমান 3 কেজি ভরের অপর একটা বস্তুর সাথে মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগের মান এবং দিক কত নির্ণয় করো। তাহলে বস দেখো, এইটা হচ্ছে মনে করো আমাদের, এইটা হচ্ছে মনে করো আমাদের
1 কেজি ভরের বস্তু পূর্ব দিকে, এই যে এটা হলো সেই পূর্ব দিক, 1 কেজি ভরের বস্তু, এইটা হলো গিয়ে আমাদের সেই 1 কেজি ভরের বস্তু, এইটা হলো পূর্ব দিকে যাচ্ছিল, বুঝছো? এবং আমাদের আরেকটা বস্তু আছে, সেই বস্তুটা পশ্চিম দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে, এই বস্তুটার ভর হলো গিয়ে 3 কেজি এবং সেটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে উল্টা দিক থেকে আসছিল। আর প্রথম যেই বস্তুটা সেটা হলো 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, এটা পশ্চিম দিকে আসছে। তো আমাদের পূর্ব পশ্চিম আমরা হিসাব করছি, তার মানে দেখো আমাদের কিন্তু এটা হলো M1 বলা আছে, এটা হলো M1 বলা আছে, এইটা হলো আমাদের U1 বলা আছে, আমাদের M2 বলা আছে এবং আমাদের কিন্তু U2 বলা আছে। তো বলছে তাদের মধ্যে যদি মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগের মান এবং দিক কোন দিকে এইটা বের করো। তাহলে আসো আমরা ফর্মুলাগুলো আগে একটু দেখে ফেলি কি ছিল। দেখো V1 সমান সমান আমরা কি জানতাম, V1 সমান সমান এই যে নিচে সবসময় দুইটা ভরের যোগফল হবে আর উপরে কি হবে M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2 ইন্টু M2 U2। তাহলে এখান থেকে দেখি V1 এর মান কত হয়, M1 প্লাস M2 মানে হচ্ছে আমাদের 1 কেজি প্লাস 3 কেজি, 1 কেজি প্লাস 3 কেজি, আর M1 এর মান হলো 1 কেজি ছিল, M2 এর মান ছিল 3 কেজি, ইন্টু হচ্ছে U1 মানে 4 প্লাস 2 ইন্টু M2 মানে 3 আর U2 মানে মাইনাস 3। দেখো ভাইয়া এই দিকের বেগটাকে তুমি যদি প্লাস বলো, এটাকে যদি প্লাস 4 মিটার পার সেকেন্ড বলো, এটাকে তাহলে মাইনাস 3 মিটার পার সেকেন্ড বলতে হবে। তাহলে এখান থেকে আমরা V1 এর একটা ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে দেখি এটা কত আসে, এখানে আসছে হলো -8, এইটা আসে হচ্ছে -8 আর হচ্ছে 3 × 9 = 18, -18 ডিভাইডেড বাই দাঁড়াও -8 -18 ঠিক আছে ডিভাইডেড বাই 4, এটা আসে -6.5 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এই যে প্রথম যে বস্তুটা সেটার বেগ মাইনাস, তাহলে মাইনাস বেগটা কোন দিকে ধরছিলাম, পশ্চিম দিকের বেগটাকে মাইনাস ধরছিলাম, তার মানে প্রথম বস্তুটা ধাক্কা খেয়ে সেটা পশ্চিম দিকে যাচ্ছে, এই দিকটা নির্দেশ করছে কি পশ্চিম দিকে তার বেগ কত, এটা হলো পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা হলো পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। একই সাথে আমরা চলো বের করে ফেলি আমাদের V2 কত হবে, সবার উত্তর মিলছে, গুড, ভেরি গুড। এবার আসো V2 কত হবে একটু দেখে ফেলি। সো আমাদের V2 যেটা সেটা সমান সমান যেটা ছিল নিচে হতো M1 প্লাস M2 এবং উপরে ছিল ভাইয়া M2 মাইনাস M1, এর সাথে গুণ হবে U2 প্লাস 2M1 U1। তাহলে এখান থেকে দেখি হিসাব করে কি আসে, এটা আসছে 1 প্লাস 3, এটা আসছে 3 মাইনাস 1 ইন্টু U2 মানে কত -3 প্লাস 2 ইন্টু 1 কেজি ইন্টু 4। তাহলে এখান থেকে কি আসে 3 আর 1 যোগ করলে হবে 4 এবং এখানে কত হচ্ছে 2 3 দুগুণে 6 -6 আর হচ্ছে প্লাস 4 দুগুণে 8। তাহলে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কত, এ উপরে আসছে 2, তাহলে এটা কত হাফ মিটার পার সেকেন্ড, হাফ মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো পূর্ব দিকে, তাহলে এইটার বেগ হলো পূর্ব দিকে। তার মানে দেখো দুইটা একটার সাথে একটা ধাক্কা খাবে, টিক 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 টিক, ধাক্কা খাওয়ার পরে পিছনের দিকে যখন সরে যাবে তখন 3 কেজি ভরের বস্তুটা যখন উল্টা দিকে যাবে তখন সেটা পূর্ব দিকে হাফ মিটার পার সেকেন্ড বেগে যাবে এবং ওইটা হচ্ছে 6.5 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে আসবে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? কলেজে নাকি 75% প্রেজেন্ট থাকতে হবে, স্যার বলছে না থাকলে নাকি এক্সাম দিবে। কেন এগুলা করে তোমাদের স্যার তোমাদের সাথে? হ্যাঁ বলো তো, তোমাদের স্যার তোমাদের সাথে এরকম কেন করে, এরকম কেন করে? ওকে ঠিক আছে, তাহলে ভাইয়া এটা একদম আগের দিনের প্রবলেম, আমরা আশা করি পারবো। ঠিক আছে চলো, এটা খুবই ফাটাফাটি একটা ম্যাথ। এখানে দ্বিমাত্রিক সংঘর্ষ হয়েছে এবং দ্বিমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। সো পুরা বইতে যতগুলা টাইপের বই আছে আমি এই ম্যাথটা
প্রামাণিক স্যারের বইয়ের এক্সারসাইজ থেকে নেওয়া। তো দ্বিমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের এই একটা ম্যাথই আছে, তো এটা একটু ভালোভাবে দেখো কি বলছে দেখো। সো আমাদের এই প্রবলেমটা একটু তুলে ফেলো খাতায়, এটা আমাদের প্র্যাকটিস শিটের ম্যাথ না, এটা একটু তুলে ফেলো খাতায়। আজকে প্রথম ক্লাস করতেছো, অভিনন্দন তোমাকে। বাসায় মিষ্টি থাকলে একটু মিষ্টি খেয়ে নাও। প্রশ্ন তুলে ফেলো। আপনি মিষ্টি দিয়ে যান, ঠিক আছে। ওই যে দেখো আশেপাশে মিষ্টির কোনো দোকান আছে কিনা, গিয়ে আমার নাম বললেই দিয়ে দিবে, ঠিক আছে। বলো যে মাসুর ভাইয়ার স্টুডেন্ট, আমাকে ভাইয়া মিষ্টি নিতে বলেছে, তুমি চাইলেই দেখবা দিয়ে দিবে তোমাকে, ঠিক আছে। ওকে, লেখা শেষ সবার? না না, প্রশ্ন ক্লাস শেষে তুলো না বাবা, এখন টাইম দিচ্ছি, এখন তুলে ফেলো না, তুলে ফেলো। চলো কি বলছে প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি। সো আমাদের এখানে খেয়াল করো কি বলছে প্রশ্নটাতে, খুব মজার একটা প্রশ্ন এটা। এখানে বলল যে আমাদের মনে করো এটা হলো একটা গ্যাসের অণু, বুঝছো? কোনো একটা গ্যাস অণু 300 মিটার পার সেকেন্ড বেগে চলে অন্য একটা স্থির গ্যাস অণুকে স্থিতিস্থাপক ধাক্কা দিল। তাহলে দেখো এই গ্যাস অণুটা গতিশীল ছিল, আর এখানে আরেকটা গ্যাসের অণু আছে, সেই অণুটা নাকি স্থির হয়ে আছে। ভালো কথা। সো আমাদের এই অণুটা আমাদেরকে বলল 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এই অণুটা 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং সেটা গিয়ে আরেকটা স্থির অণুকে স্থিতিস্থাপক ধাক্কা দিল। ভালো কথা, ধাক্কা দিতেই পারে। ধাক্কা দেওয়ার পরে বলছে সংঘর্ষের পরে প্রথম অণুটা তার গতির দিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে গেল। তাহলে খেয়াল করো এখানে তারা, এটার একটু কালারটা ডিফারেন্ট দিয়ে দেই, হ্যাঁ, তাহলে ধরো জিনিসটা দুইটা আলাদা করতে সুবিধা হবে। সো এখানে প্রথম যে অণুটা আছে, সেই প্রথম অণুটা ধরো এই দ্বিতীয় অণুটাকে, এদের সাথে একটা সংঘর্ষ হলো, দেখতে পাচ্ছ সংঘর্ষ হয়েছে, এই দেখো সংঘর্ষ হয়েছে। সো এখানে সংঘর্ষ হওয়ার পরে বলছে যে প্রথম যেই অণুটা আছে সেই অণুটা তার ইনিশিয়াল গতির দিকের সাথে, ইনিশিয়াল গতির দিক মানে কোনটা, এই দিক বরাবর তো সেটা গতিশীল ছিল, তাই না? এই দিক বরাবর সেটা গতিশীল ছিল। তো সংঘর্ষের পরে কি হয়েছে দেখো, যাই হোক এটা পরেরটা পরে। সংঘর্ষের পরে আমাদের এই যে হলুদ যেই অণুটা, সেটা বলছে প্রথম অণুটা তার গতির দিক কোনটা ছিল, এটা ছিল গতির দিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে গেল। সো মনে করো এইটা হচ্ছে তার গতির দিকটা। সো আগের যে গতির দিক ছিল সেটার সাথে 30 ডিগ্রি কোণে চলে গেছে। আগের যে গতির দিকটা ছিল সেই গতির দিকের সাথে 30 ডিগ্রি কোণে এটা চলে গেছে, 30 ডিগ্রি কোণে এটা চলে গেছে। এখন বলছে তাদের শেষ বেগ এবং দ্বিতীয় অণুটার গতির অভিমুখ নির্ণয় করো। তাদের শেষ বেগ অর্থাৎ এটা কত বেগে গেছে এটা নিয়ে কিন্তু আমাদেরকে কোনো তথ্য দেয়নি, এটা এক নাম্বার। আরেকটা হচ্ছে দ্বিতীয় অণুটার গতিপথ কোন দিকে, এইটাও কিন্তু আমাদেরকে কোথাও বলেনি, বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস হচ্ছে এইখানে তোমরা বলছো যে ভাইয়া এখানে তো ভাইয়া ম্যাথ দেওয়া নাই। দেখো আগে আমরা অঙ্ক করতে শুরু করি, যে কোনো একটা ম্যাথ ধরে ম্যাথটাকে এম ধরে আমরা শুরু করব। তারপরে যদি ম্যাথ কাটাকাটি হয়ে যায় তাহলে তো হইলই, আর যদি কাটাকাটি না হয় তাহলে এই এমটা যে ধরে নিছে এটা প্রশ্নের মধ্যেই উত্তরে রেখে দিব, কোনো অসুবিধা নাই। ওগুলা নিয়ে চিন্তা করা দরকার নাই, ওটা বেশি একটা প্যারা দিবে না। মেইন আইডিয়াটা খেয়াল করো যে কোনো একটা গ্যাসের অণু এত বেগে চলে একটি স্থির অণুকে স্থিতিস্থাপক ধাক্কা দিল। সো এখানে আরেকটা ছোট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে এটা আদর্শ গ্যাস ছিল। সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলো তো আমাদের প্রত্যেকটা অণুর কি একদম আইডেন্টিক্যাল না, প্রত্যেকটা অণুকে একদম সেম না দেখতে, এটা তো জানো সবাই। হ্যাঁ, প্রত্যেকটা অণু কিন্তু একই রকমের হয়,
প্রত্যেকটা অণু একই রকমের হয়। তাহলে এই প্রথম যে অণুটা আছে সেটার ভর যদি m হয়, তাহলে দ্বিতীয় অণুটার ভরও কিন্তু m হবে। ঠিক আছে, প্রথম অণুর ভর যদি m হয়, দ্বিতীয় অণুর ভর m হবে। সো এখানে দেখো তাহলে কি বলছে, এই m ভরের অণুটা 300 মিটার পার সেকেন্ড বেগে এসে আমাদের এই স্থির যেই অণুটা আছে সেটাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে প্রথম অণুটা তার গতিবেগের দিকের সাথে 30 ডিগ্রি কোণে চলে গেল। তাহলে বলছে এর বেগ কত, এবং দ্বিতীয় যে অণুটা ছিল তার গতিপথ কোন দিকে এবং তার বেগ কোন দিকে। এখন ভাইয়া খুবই খুবই সহজ একটা চিন্তা আগে মাথায় নিয়ে আসো। যেহেতু এখানে সংঘর্ষ হয়েছে, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে। এখন বলো তো, এই দুইটা সিস্টেমের এই পুরা সিস্টেমের এই যে দুইটা ভর ছিল, তাদের টোটাল ভরবেগের সমষ্টি কোন দিকে, তাদের টোটাল ভরবেগটা কোন দিকে কাজ করছে বলো তো? তাদের দুইটার ভরবেগ ডান দিকে, একদম ঠিক বললে এক্স অক্ষ বরাবর ভরবেগটা কাজ করছে, তাই না? এক্স অক্ষ বরাবর ভরবেগটা কাজ করছে। সো তাহলে যদি এক্স অক্ষ বরাবর ভরবেগটা কাজ করে, বলো তো ভাইয়া ধাক্কা খাওয়ার পরেও তাদের টোটাল ভরবেগের লব্ধিটা, দুইটা বস্তুর ভরবেগের লব্ধিটা কোন দিকে কাজ করা উচিত, কোন দিকে কাজ করার কথা? একদম এক্স অ্যাক্সিস বরাবর কাজ করার কথা। ভেরি গুড, তাহলে এই আইডিয়াটা আমাদের মাথায় আছে যে যখন বস্তু দুইটার মধ্যে সংঘর্ষ হবে, ভাইয়া সংঘর্ষ হইলেই তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে আদি ভরবেগ যেহেতু এক্স অক্ষ বরাবর ছিল, ধাক্কা খাওয়ার পরে তাদের শেষ ভরবেগের সমষ্টিটাও কি এক্স অক্ষ বরাবরই হবে। এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। ডান। এখন দেখো যে আমাদের এই রিফাত কান্নাকারি শুরু করছে, এটা আদর্শ গ্যাস লিখে নাও, আদর্শ গ্যাস লিখে নাও। এটা খুবই আমাদের আনইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ, এই পুরো ম্যাথের মধ্যে। সো আদর্শ গ্যাস ধরে নাও, আগে কনসেপ্টটা বুঝো এখান থেকে। সো দেখো এখানে আমাদের যখন একটা অণু এদিকে চলে গেছে, তখন আরেকটা অণু কোন দিকে যাবে সেইটাই আমাদেরকে মূলত বের করতে হবে। সো এখান থেকে দেখো একটু স্বাভাবিক সেন্স অ্যাপ্লাই করে আমাকে বলো তো ভাইয়া, দুইটা বস্তুর আদি ভরবেগ যদি এক্স অক্ষ বরাবর হয়, ধাক্কা খাওয়ার পরেও লব্ধি ভরবেগটা হতে হবে এক্স অক্ষ বরাবর। একটার ভরবেগ যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে হয়ে গেছে, তাহলে বলো তো আরেকটার ভরবেগ কোন চতুর্ভাগে হবে, কোন কোয়াড্রেন্টে হতে হবে? ফোর্থ। ভেরি গুড, আরেকটা ফোর্থ কোয়াড্রেন্টের দিকে থাকতে হবে। তাইলে আমি এইটুকু অ্যাটলিস্ট একটা আন্দাজ করতে পারছি যে আমাদের এই যে লাল যেই বস্তুটা বা এই যে সেকেন্ড যে বস্তুটা স্থির ছিল, সেইটার ভরবেগ যদি এইরকম একটা দিকে হয়, তাহলে কিন্তু এই দুইটা ভরবেগের লব্ধিটা আগের মতন হওয়ার সম্ভাবনা আছে, আগের মতন হওয়ার সম্ভাবনা আছে। তো এটার ভরও তো m ছিল, এটার বেগ কত আমরা জানি না, সো এই বেগটাকে আমি v1 বললাম, আর এটার ভরও m, এটার বেগটাকে আমি v2 বললাম। ডান। কেন এই দিকে ধরছি এটা কি সবাই বুঝছো আশা করি? কেন এটাকে নিচের দিকে ধরলাম? কারণ শুরুর দিকে টোটাল যেই ভরবেগ সেটা অবশ্যই ধাক্কা খাওয়ার পরেও তাদের লব্ধি ভরবেগটা একই দিকে হতে হবে। একটার ভরবেগ যেহেতু ওই দিকে হয়ে গেছে, আরেকটার ভরবেগ অবশ্যই নিচের দিকে হতে হবে, যাতে করে তাদের লব্ধিটা এক্স অক্ষ বরাবর হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমি তো শিওর না, আমি তো জানি না, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম। ঠিক আছে, এখন তাহলে ভাইয়া খেয়াল করো, যেহেতু আমাদের এখানে বলছেই যে স্থিতিস্থাপক সংঘর্ষ, দেখো যেহেতু আমাদেরকে বলেছে এটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে আমরা কি লিখতে পারি বলতো? একদম শুরুতে আমাদের এই বস্তুর যে গতিশক্তি ছিল, প্রথম বস্তুর যে গতিশক্তি ছিল সেটা হলো হাফ m 300 স্কয়ার প্লাস দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত? শূন্য না। তারপরে এই প্রথম বস্তু ধাক্কা খাওয়ার পরে তার যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ m v1 স্কয়ার প্লাস হাফ m v2 স্কয়ার। বলতো গতিশক্তি কি আর দিকের উপরে নির্ভরশীল হবে যে 30 ডিগ্রি কোণে যদি যায় তাহলে গতিশক্তি কম হবে, 60 ডিগ্রি কোণে গেলে গতিশক্তি বেশি হবে? না তো, আমাদের গতিশক্তিটা কিন্তু হাফ m v স্কয়ার জাস্ট বেগের মানের উপরে নির্ভরশীল। এটা কিন্তু বেগ কোন দিকে হচ্ছে তার উপরে কিন্তু গতিশক্তি নির্ভরশীল না। ঠিক আছে, আশা করি বুঝছো। সো এখন দেখো কেন গতিশক্তি দিবা, কারণ এই যে স্থিতিস্থাপক ধাক্কা দিল, স্থিতিস্থাপক ধাক্কা দিলে কি গতিশক্তি সংরক্ষণশীলতা তো খাটবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। ওকে, সো এখন দেখো আমরা এখান থেকে যদি প্রত্যেকটা জায়গা থেকে খেয়াল করো ভাইয়া, হাফ এম হাফ এম হাফ এম কাটাকাটি হয়ে যাচ্ছে,
হাফ এম কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে কি লেখা যায় এখান থেকে দেখো তো, যে 300 স্কোয়ার সমান সমান v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। এইটা একটা সমীকরণ আমরা পেলাম। আমরা কিন্তু প্রশ্নে v1 এর মানও জানি না, v2 এর মান কত এইটাও জানি না। ঠিক আছে, এখন খেয়াল করো তাদের মধ্যে তো ভরবেগের সংরক্ষণশীলতাও খাটবে, কারণ যে কোনো সংঘর্ষ হলেই তো ভাইয়া ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে পাই, অনেকে বলতে পারো যে ভাইয়া কেন আপনি ভরবেগের সংরক্ষণ সূত্র আগে অ্যাপ্লাই করলেন না? ভাইয়া করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভরবেগের সংরক্ষণশীলতা থেকে পাই, বলতো ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমাদের অবশ্যই এই দুইটা, একটা কাজ করি, প্রথমে দেখো জিনিসটাকে একটু সিম্পল রাখার জন্য, আমরা ভেজাল কমানোর জন্য এই পুরা কোণটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, পুরা কোণটাকে আমরা থিটা ধরে নেই। দেখো ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা কি পাই, একদম শুরুতে যেই ভরবেগটা থাকবে সেই ভরবেগের মান কত? ভরবেগের মান হচ্ছে 300 m। একদম শুরুতে যেই ভরবেগটা কাজ করছে সেই ভরবেগের মান হচ্ছে 300 m। এবং অবশ্যই পরে যে দুইটা ভরবেগ পেলাম এই দুইটা ভরবেগের লব্ধির মান অবশ্যই বলতো কত হবে? 300 m এর সমান হবে না? ভরবেগের যেই লব্ধির মান, পরবর্তীতে যেই ভরবেগটা সেই ভরবেগের লব্ধির মান কত হবে? 300 m এর সমান হবে। তাহলে খেয়াল করো mv1 এর আর mv2 এই দুইটা ভরবেগের লব্ধির মান কত হবে দেখো তো, mv1 স্কয়ার প্লাস mv2 স্কয়ার প্লাস 2 ইন্টু mv1 ইন্টু mv2 cos থিটা। ভাইয়া কি করলেন কিছুই বুঝলাম না। এই বুঝো নাই এটা? দেখো তো আমাদের একদম শুরুতে যেই ভরবেগ ছিল ধাক্কা খাওয়ার আগে, তাইলে ভাইয়া দুইটা বস্তু ধাক্কা খাওয়ার পরেও তাদের যে লব্ধি ভরবেগের মান সেটা কি প্রথমে 300 m যেটা ছিল সেটার সমান হবে না? সেটার সমান হবে না? সমান হবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি ভেক্টর কমন করো বাবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। তাইলে এখন খেয়াল করো, আমরা দেখি এখান থেকে এটা হলো ধাক্কা খাওয়ার আগে, আমরা জানি ভরবেগের মানে প্রথম ভরবেগটার মান কত? 300 m। এবং ধাক্কা খাওয়ার পরে যে দুইটা বস্তু ছিটকে গেল তাদের টোটাল ভরবেগের সমষ্টি অবশ্যই প্রথমে যে ভরবেগের মান ছিল সেটার সমান হবে। ডান। এখন খেয়াল করো, আমরা যদি এইটাকে একটু ভাঙাই, ধরো আমি দুই পাশে স্কোয়ার করে ফেললাম। স্কোয়ার করলে কি আসতেছে এখান থেকে? mv1 স্কোয়ার প্লাস mv2 স্কোয়ার প্লাস 2m স্কোয়ার v1 v2 cos থিটা। এই তো আসছে। খেয়াল করে দেখো ভাইয়া, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের m স্কোয়ার পার্টটা কিন্তু কাটাকাটি হয়ে যায়। প্রতিটা জায়গা থেকে আমাদের m স্কোয়ার পার্ট কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে দেখি তো কি আসে। দেখো যদি m স্কোয়ার, m এর উপর স্কোয়ার, m এর উপর স্কোয়ার, m এর উপর স্কোয়ার, সবগুলো m স্কোয়ার কিন্তু কাটাকাটি হয়ে গেল। তাহলে কি থাকে দেখো তো, 300 স্কোয়ার সমান সমান থাকে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 2v1 v2 cos থিটা। ভাইয়া দেখো তো v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার এই মানটা সমান সমান কত? 300 স্কোয়ার ছিল না? তাইলে এই যে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার এইটার মানে তো 300। তাহলে আমরা কি চাইলে এই 300 স্কোয়ার এবং এইটার মান কি কাটাকাটি করে দিতে পারি না? সো যদি এটা কাটাকাটি করে দেই তাহলে এখান থেকে আসছে 2v1 v2 cos থিটা সমান সমান 0। কি আসছে? 2v1 v2 cos থিটা সমান সমান 0। তাহলে বলো তো v1 v2 কি 0? তাহলে অবশ্যই cos থিটার মান 0। বলো তো cos থিটার মান কখন 0 হয়? যখন থিটার মান 90 ডিগ্রি হয়। তার মানে হচ্ছে ভাইয়া এইখানে আমরা এই যে থিটাটার মান নিছি, এই থিটার মান হচ্ছে তাহলে 90 ডিগ্রি। এবং এই দুইটা ভরবেগের যে লব্ধি, এই দুইটা ভরবেগের যে লব্ধি, এই লব্ধির মান অবশ্যই কত? 300 m এর সমান। 300 m এর সমান। বলো এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? তাইলে পুরাটা একবার সামারি করি। দেখো
আমাদের এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকবে। সো ধাক্কা খাওয়ার আগে মোট গতিশক্তি ধাক্কা খাওয়ার পরে মোট গতিশক্তির সমান হবে। তো ভরবেগ যেহেতু সংরক্ষিত থাকবে, তাহলে ধাক্কা খাওয়ার আগে পুরো সিস্টেমের গতিশক্তি ছিল এক্স অক্ষ বরাবর, ধাক্কা খাওয়ার পরে তারা যেদিক খুশি সেদিকে যাক, তাদের লব্ধি ভরবেগের সমষ্টি হইতে হবে বা তাদের লব্ধি ভরবেগের মান হতে হবে এক্স অক্ষ বরাবর, কারণ ভরবেগ সংরক্ষিত থাকে যেহেতু। তাহলে এই দিকে একটা ভরবেগ আছে বলে দিছে, তাহলে অবশ্যই আরেকটা ভরবেগ কোন দিকে হবে? আরেকটা ভরবেগ কিন্তু আমাদের এই নিচের দিকে হবে, যাতে করে এই দুইটা ভরবেগের লব্ধি এক্স অক্ষ বরাবর থাকে। সো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা একবার অ্যাপ্লাই করছি, স্থিতিস্থাপক সংঘর্ষ বলে আমরা এখানে শক্তির সংরক্ষণশীলতা একবার অ্যাপ্লাই করছি। সো এই দুটো অ্যাপ্লাই করে যা সিম্পলি আর কিচ্ছু না, এটা হলো আমাদের সেই ধাক্কা খাওয়ার পরে বস্তুর যেই ভরবেগের সমষ্টি, সেটা অবশ্যই ধাক্কা খাওয়ার পরে ইন্ডিভিজুয়াল দুইটা বস্তুর ভরবেগের লব্ধির সমান হবে। সো সেটাই হলো, এবং তারপরে কাটাকাটি করে আমরা দেখলাম থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবং দেখবা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় এবং দুইটা বস্তু যদি এরকম ছিটকে যায়, তাহলে তাদের মধ্যে কোণ সবসময় 90 ডিগ্রি থাকে। এটা জেনে রাখো, এটা প্রমাণও করা যায়, প্রমাণ আমাদের লাগবে না, জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিয়ে রেখো যে আমাদের যখন স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা বস্তুর মধ্যে যদি সমান ভরের দুইটা বস্তু একটার সাথে একটা ধাক্কা খায়, যদি হেড অন কলিশন হয়, তাহলে তো আমরা দেখছিলাম আগের দিন তারা বেগ বিনিময় করে। যদি তাদের মধ্যে হেড অন কলিশন না হয়, একটু অবলিকলি একটা ধাক্কা লাগে বা একটু কোনাকুনি ধাক্কা লাগে, তখন দেখা যায় তাদের মধ্যে যেই কোণটা তৈরি হয় সেটা হয় 90 ডিগ্রি। ওকে, সো এখান থেকে দেখো আমরা দেখলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমাদের উত্তর কি বের হয়েছে? উত্তর কিন্তু এখনো আমরা পেলাম না। দেখো, এইটা ছিল আমাদের একটা ভেক্টর, এটার মান ছিল 300m। একটু খেয়াল করো, এখানে একটা ম্যাজিক আছে, 300m। এইটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, এবং এইটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর। যেই দুইটা সাদা ভেক্টরের লব্ধি কিন্তু ছিল এইটা। তো আমাদের এই কোণটা ভাইয়া 30 ডিগ্রি, এটা আমাদের প্রশ্নে বলা ছিল। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা কত বলো তো তাহলে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করো, এটা দেখতে কেমন যেন একটু হিজিবিজি লাগতেছে। আমি যদি এটাকে জাস্ট একটু ঘুরাই, এইভাবে করে রাখি, তাহলে তোমার জন্য আশা করি বুঝতে একটু সহজ হবে। এটাকে একদম 90 ডিগ্রি করতে হবে, কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। তাহলে এখন দেখো, এটা হলো লব্ধি ভেক্টর, এইটা হলো আমাদের mv1 ছিল, নাকি এটা ছিল mv2? এটা ছিল mv2, আর এইটা ছিল আমাদের mv1। তো বলো তো, এই 300m এর x অক্ষ বরাবর উপাংশটা কত হবে? এই 300m এর x অক্ষ বরাবর উপাংশটা কত হবে? 300m cos 60 ডিগ্রি না ভাইয়া? cos 60 ডিগ্রি না ভাইয়া? এটা হচ্ছে আমাদের mv2 এর সমান। এবং এই 300m এর এদিক বরাবর যে উপাংশটা, সেটা কত হবে? 300m সাইন বা cos 30 ডিগ্রিও লেখা যায়। 300m, এটার এদিক বরাবর উপাংশ কত? cos 60 অথবা sin 30, তাই তো? সরি, cos 30 অথবা sin 60। 300m sin 60 ডিগ্রি। তাহলে এখান থেকে একদম m কাটাকাটি হয়ে গেল। দেখো v2 সমান সমান আসছে 300 cos 60 ডিগ্রি, এবং এখানেও m কাটাকাটি করে v1 সমান সমান আসছে 300 sin 60 ডিগ্রি। তাহলে sin 60 এর মান কত? cos 60 এর মান হাফ, sin 60 হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আসে 150 √3 মিটার পার সেকেন্ড, আর এইটা আসে হচ্ছে 150। বুঝতে পারছো? কারণ দেখো, মূলত এটা তো এই দুইটা লব্ধি, তাহলে আমি যদি এটাকেই লম্ব উপাংশে ভাগ করি, তাহলে এটার এদিক বরাবর যে উপাংশটা, মূল ভেক্টরের এদিক বরাবর যে উপাংশটা, সেটাই হচ্ছে আমাদের m2 ভেক্টরের বা এই লাল বস্তুটার ভরবেগ। আর এটার y অক্ষ বরাবর যে উপাংশটা, সেটাই হচ্ছে আমাদের ওই হলুদ কালারের বস্তুটার ভরবেগ। দেখো তো বুঝছো কিনা, বুঝেছো কিনা জানাও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সিম্পল, ঠিক আছে। ওকে, সো দেখো পরের প্রবলেমটা। আচ্ছা, তাহলে এটাকে আরেকবার রিক্যাপ দরকার আছে।
এখানে তাহলে কি করলাম দেখো, যখন তাদের মধ্যে দুইটা, একটা বস্তু আরেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তখন একটা নাকি 30 ডিগ্রি কোণে চলে গেছে, তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, দুইটার মধ্যে দুইটার বেগ কত বের করতে বললো। তো আমরা গতিশক্তি সংরক্ষণশীলতা একবার অ্যাপ্লাই করব, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, এবং ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব। সো ভরবেগের সংরক্ষণশীলতাটা এইখানে আমরা হচ্ছে একদম লব্ধি হিসাবে তারপরে হিসাব করছি। তুমি যদি এখানে এক্স অক্ষ বরাবর একবার অ্যাপ্লাই করো, ওয়াই অক্ষ বরাবর একবার অ্যাপ্লাই করো, তাহলে দেখবা ম্যাথটা একটু বড় হয়ে যায়। কারণ কি, তখন এইটার এক্স অক্ষ বরাবর একবার উপাংশ নেওয়া লাগবে, এইটার এক্স অক্ষ বরাবর একবার উপাংশ নেওয়া লাগবে। সো ওইভাবে করেও করতে পারো, কোনো অসুবিধা নেই, নিজে একবার করে দেখো। কিন্তু লব্ধি দিয়ে যদি একবারে হিসাব করে ফেলো, যে লব্ধির দিকটা তো সেম থাকবেই এবং মানটাও তো সেম থাকবে, সো শুরুতে মান এর যা ছিল এই দুইটা লব্ধির মান তাই হবে। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের থেকে লব্ধির মান বের করে ফেললাম, এবং তারপরে তাদের উপাংশ নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা ভরবেগ কত সেটা বের করলাম। ঠিক আছে, হ্যাঁ, নিউ মেথড শিখলাম, গুড। ঠিক আছে, এইবার আসো পরের প্রবলেমটা দেখি। দেখো, এই প্রবলেমটা কি ভাইয়া পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? একদমই না। এটা জাস্ট তোমাদেরকে আমি দিছিলাম একটু বাসায় চিন্তা করার জন্য, একটু ঠান্ডা মাথায় ভাববা আর কি। কারণ আগের দিন একটা থিওরি বলছিলাম সুন্দর করে, যে বলতো দুইটা সমান ভরের যখন দুইটা বলের মধ্যে বা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তখন তারা কিন্তু বেগ বিনিময় করে। তখন তারা বেগ বিনিময় করে। না তামিম, ওইভাবে দেখালে ভালো হতো, ওইটা আমি দেখাবো না, ওইটা তুমি নিজে নিজে চেষ্টা করবা। কিছু জিনিস নিজের জন্য রাখো, মাথা খাটাও, ভুল করলে করবা, অসুবিধা কি, সমস্যা আছে কোনো? যত ভুল করার পরীক্ষার আগে করে ফেলো, যত টাইপের ভুল করার আছে পরীক্ষার আগে করে ফেলো, কিন্তু পরীক্ষার সময় যাতে করে ওই ভুলগুলো না হয়। ঠিক আছে, কিছু জিনিস নিজের বাসায় প্র্যাকটিসের জন্য রাখো। ওকে ভাইয়া, ম্যাথটাকে এত বড় করে করবো? এই ম্যাথটা যেটা লাস্টেটা দেখাইছি এটা মোটামুটি ছোটই, কিন্তু আমি হয়তো বোর্ডে লেখা বলে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তুমি নিজে যখন করতে যাবে দেখবা যে আসলে ছোট, খুব বেশি বড় না। মানে তুমি যদি উপাংশ দিয়েও করতে চাও, বা ওই যে এক্স ওয়াই জেড ওইটা দিয়েও করতে চাও, দেখবা যে একই সাইজ হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, অনেকে দুইবার বলতেছে না, এখানে প্রশ্ন কিন্তু আগের দিনের থেকে একটু চেঞ্জ করছি, আগের দিনের প্রশ্ন থেকে একটু চেঞ্জ করছি। একটা আগেরটা ছিল ভি আর 2V, আর এটা হচ্ছে V3V। সো এবার একটু চিন্তা করে বলতে পারো। বাহ, ভেরি গুড। সো দেখো, এখানে বলছে বল দুইটার মধ্যে প্রতিবার যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে পরপর কতবার ধাক্কা খেয়ে তারা আবার এ বিন্দুতে ফেরত আসবে। সো প্রবলেমটা অনেক মজার, এটা মস্তিষ্কে চাপ নিও না বেশি। হ্যাঁ, যে বুঝতেই হবে পারতেই হবে এটা না, একদম জাস্ট ফান ওয়েতে দেখো জিনিসটাকে। সো আমাদের এখানে একটা টানেল টাইপের আছে, এই টানেলের মধ্যে এই বলগুলা ঘুরতে পারে। হ্যাঁ, এই টানেলের মধ্যে বলগুলা ঘুরতে পারে। সো খেয়াল করো, প্রথমে কি বললো, এই লাল বস্তুটার বেগ হলো v আর নীল বস্তুটার বেগ হচ্ছে 3v। ঠিক আছে, দুইটার বেগ কত এইটা আমাদের শুরুতে দেওয়া আছে। তো আমি একটু লাল বলের মতন বলটা এখানেই, এটা হচ্ছে আমাদের সেই লাল বল, এটা হচ্ছে আমাদের লাল বল, এবং এইখানে আরেকটা বল এঁকে নেই, সেটা হচ্ছে নীল বল। স্মার্ট বোর্ডে কোনো ফিচার আমি আসলে আজকে থেকে আর ব্যবহার করব না। হ্যাঁ, ওকে। সো দেখো, এই দুইটা বল আমাদের কাছে আছে। এখন এই লাল বলটা হচ্ছে ভি বেগে যাচ্ছে, আর এই নীল বলটা 3v বেগে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তাদের মধ্যে কোথাও না কোথাও তো একটা সংঘর্ষ হবে, তাই না? আমি মনে করলাম যেহেতু এটা স্লো, এটা যেহেতু ফাস্ট, তাহলে মনে করলাম এরকম মাঝামাঝি কোনো একটা জায়গায় তাদের মধ্যে সংঘর্ষ হবে। সো ভাইয়া বলো তো, সংঘর্ষের পরে স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু, সংঘর্ষের পরে তাদের বেগ কি বিনিময় হবে না? তাহলে বেগ যদি বিনিময় হয়, দেখো এর লালটার বেগ ছিল আগে v, তাহলে যখন এটা নীলকে পরে ধাক্কা দিবে, তখন এই নীলের বেগ হয়ে যাবে v, আর এর বেগ হয়ে যাবে কত, 3v। বলতো এটা কি বুঝছো কিনা? এই জিনিসটা কি বুঝছো? বুঝছো, গুড। তাহলে এইবার আসো, যদি এটা বুঝে থাকো, আমাদেরকে এটাই বলছে, দেখো এখান থেকে তারা পরস্পর আবার ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে হয়তো বা ওই জায়গা চলে যাবে, ও হয়তো বা এই জায়গায় চলে যাবে, আবার পরস্পর ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে হয়তো বা এই এখানে চলে আসলো, তখন এখানে চলে আসলো, এরকম কিছু একটা হবে। তো আমাদের বের করতে বলছে কতবার ধাক্কা খেয়ে তারা আবার এই এ বিন্দুতে ফেরত আসবে, কতবার ধাক্কা খেয়ে তারা আবার এই এ বিন্দুতে ফেরত আসবে। খুবই খুবই মজার একটা প্রবলেম। দেখো, একদম মুখে মুখে এটা করা যাবে, এটা লেখার দরকার নেই, এই ম্যাথ আসবে না, আবারও বলছি, জাস্ট আমাদের যেই থিওরিটা আমরা শিখছি ওইটাকে ইউজ করেই আমরা এই প্রবলেমটা সলভ করব। সো এখানে দেখো, বলো তো এ যাচ্ছে ভি, ও যাচ্ছে 3v। আমরা কি জানি, s ইজ ইকুয়ালস টু ভিটি, s ইজ ইকুয়ালস টু ভিটি। সো দুইটাই যেহেতু একই সময় ট্রাভেল করবে, তুমি বলো তো যার বেগ বেশি সে কি বেশি দূরত্ব অতিক্রম করবে, যার বেগ কম সে কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে খেয়াল করো, বলো তো যখন তাদের মধ্যে আবার পরে ধাক্কাধাক্কি হবে, তখন
তখন লাল বস্তুটা কি কম দূরত্ব অতিক্রম করবে এবং এই নীল বস্তুটাকে একটু বেশি দূরত্ব অতিক্রম করবে না? যখন তাদের মধ্যে আবার সংঘর্ষ হবে তখন এ কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করবে, ও কিন্তু কম দূরত্ব অতিক্রম করবে লালটা, আর নীলটা কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করবে। এবং তাদের দূরত্বের অনুপাত কত হবে বলতো? ও যদি 1 মিটার যায় ও কিন্তু 3 মিটার যাবে, কারণ s = vt, যার বেগ বেশি, যার বেগ 3 গুণ, তার দূরত্বও কিন্তু 3 গুণ হয়ে যাবে। তাহলে হ্যাঁ, ভেরি গুড, 3:1। তাহলে দেখো, আমি যদি এই 3:1 অনুপাতে, যেহেতু তারা মানে ডিস্টেন্সটা কাভার করবে, সো আমি যদি পুরো বৃত্তটাকে 4 ভাগে ভাগ করি, তার 1 ভাগ দূরত্ব কাভার করবে লালটা আর 3 ভাগ দূরত্ব কাভার করবে নীলটা। এইটা কি বুঝতে পারছো? তারা যদি 3:1 অনুপাত সরণ শেয়ার করে, 3:1 অনুপাতে যদি তাদের সরণ হয়, তার মানে ও যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে, ও কিন্তু বাকি 3 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমি পুরো বৃত্তটাকে যদি 4 ভাগে ভাগ করে ফেলি, তাহলে দেখো 4 ভাগে ভাগ করা মানে কি? 4 ভাগে ভাগ করা মানে এই যে এটা হচ্ছে 4 ভাগ। সো এই লালটা যতক্ষণ এখানে আসবে 1 ভাগ দূরত্ব, এই নীলটা ততক্ষণে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ দূরত্ব অতিক্রম করবে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, গুড। সো তাহলে দেখো, এই সমান ভর লেখা আছে, দেখো এই তারা কই সমান ভর লেখা নেই? হ্যাঁ, আগের প্রশ্ন লেখা ছিল বল দুইটা সমান ভরের। ওকে, সো এখানে দেখো, যতক্ষণে সে এই জায়গাতে আসলো, তার ততক্ষণই কিন্তু এই বলটা এই জায়গাতে এসে ধাক্কা খাবে। প্রথম ধাক্কাটা কোথায় হবে এটা কি সবাই বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? আচ্ছা, তার মানে বুঝতেছো, যার বেগ v সে আসলে 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করবে, আর যার বেগ হচ্ছে 3v সে কিন্তু 4 ভাগের 3 ভাগ দূরত্ব অতিক্রম করবে সবসময়। এইবার বলো তো, যখন তারা এই জায়গাতে আসছে, তখন এর বেগটা এখন কত হয়ে গেছে ভাইয়া? এর বেগটা হয়ে গেছে 3v, আর এর বেগটা হয়ে গেছে এখন কত? শুধু v না? এর বেগটা হয়ে গেছে 3v, এর বেগটা হয়ে গেছে শুধু v। তার মানে এর পরের বার ও দূরত্ব অতিক্রম করবে 1 ভাগ, আমি এটা কপি করে নিয়ে আসলে মনে বেশি ভালো হয়। এ দূরত্ব অতিক্রম করবে 1 ভাগ, আর ও দূরত্ব অতিক্রম করবে টোটাল কত ভাগ? দেখো তো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 3 ভাগ। তাহলে 2 বার ধাক্কা খাওয়া শেষ। ঠিক আছে? এইবার দেখো, আসো তাহলে আবার তাদের মধ্যে বেগ বিনিময় হবে। তো এবার এইটা হবে হচ্ছে 3v, আর এইটা হবে কত? এইটা হবে হচ্ছে শুধু v। ঠিক আছে না? এইটা হবে হচ্ছে 3v, এইটা হবে হচ্ছে শুধু v। তাহলে দেখি কি হয়। তাহলে 1 ভাগ দূরত্ব ও অতিক্রম করবে এইখানে, আর ও যেহেতু 3 ভাগ দূরত্ব অতিক্রম করবে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ দূরত্ব অতিক্রম করবে এইখানে। এইবার তাহলে কয়বার ধাক্কা খাইলো? 3 বার ধাক্কা খাওয়া শেষ। প্রথমবার 1 বার ধাক্কা খাইছে এখানে, দ্বিতীয়বার ধাক্কা খাইছে, তৃতীয়বার এখানে ধাক্কা খাইলো। এবার দেখি পৌঁছাইছে কিনা। সো ও v বেগে আসতেছিল লালটা, এবার সে ধাক্কা খেয়ে 3v বেগ পাবে, আর এইটা 3v বেগে আসছিল, ধাক্কা খেয়ে ও কিন্তু v বেগ পাবে। তাহলে এইবার দেখো, ও কিন্তু v বেগ পেয়ে আসবে এই জায়গাতে, আর এই যে 3v ও 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ অতিক্রম করে পৌঁছাবে এইখানে। তাহলে টোটাল 4 নাম্বার ধাক্কার সময় তারা এই এ বিন্দুতে পৌঁছাবে। বুঝছো? 4 নাম্বার ধাক্কার সময় তারা এই বিন্দুতে পৌঁছাবে। এখন উত্তর যে কেউ যদি 3টা বলে তাহলে আসলে ভুল না, কারণ হচ্ছে সে হয়তো এটাই বুঝাইছে যে 4 নাম্বার ধাক্কা খাওয়ার আগে তারা এই বিন্দুতে পৌঁছাচ্ছে। সো এই বিন্দুতে পৌঁছানোর সময় তো 4 নাম্বার ধাক্কাটা খাইছে। বুঝতে পারছো? সো 3ও, যারা 3 বলছো 3 হতে পারে, যারা 4 বুঝছো 4ও হইতে পারে, কোনো অসুবিধা নেই। প্রবলেমটা বুঝছো কিনা বলো? ঠিক আছে? এত ইজি? না, এটা আসলে কিন্তু বেশ মজার একটা অঙ্ক, দেখলে মনে হয় যে কি না কি, কিন্তু আসলে সহজ, আসলে অনেক সহজ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, চলো এইবার আমরা নতুন একটা টপিক শুরু করি, সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। ফ্রিকশন বা ঘর্ষণ বল নিয়ে এখন আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে? সো দেখো, ঘর্ষণ বল যেটা, এটা হচ্ছে এক ধরনের স্পর্শ বল। মহাকর্ষ বল কি কোনো স্পর্শ বল? এইটা হলো এক ধরনের স্পর্শ বল, যেটাকে আমরা বলি কন্টাক্ট ফোর্স। এটা এক ধরনের স্পর্শ বল।
ঘর্ষণ বল মূলত কি করে? ঘর্ষণ বল মূলত তলদ্বয়ের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয়। তলদ্বয়ের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দেয়। তলদ্বয়ের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দেয়। এগুলো তো বেসিক জিনিস আমরা জানি। এবং বলটা কোন দিকে কাজ করে সব সময়? বলটা সব সময় কাজ করে তলের সাথে স্পর্শক বরাবর। তলের সাথে স্পর্শক বরাবর। তলের সাথে স্পর্শক বরাবর কাজ করে। তলের সাথে স্পর্শক বরাবর কাজ করে। ভাইয়া তিনটার মানে কি আবার বলেন? দুইটা বস্তুর মধ্যে বা দুইটা তলের মধ্যে যখন ঘর্ষণ বল কাজ করে, অবশ্যই দুইটা তলের মধ্যে কিন্তু কন্টাক্ট থাকতে হবে, তা না হলে কখনোই ঘর্ষণ বল কাজ করবে না। এবং ঘর্ষণ বল সবসময় পরস্পরের আপেক্ষিক গতিকে বাধা দেয়। মনে করো একটা বস্তু আমাদের কোনো একটা সারফেসের উপরে রাখা আছে, কোনো একটা বস্তু ধরো একটা সারফেসের উপরে রাখা আছে, এই যে ধরো রিমোট, এই বস্তুটা আমাদের হাতের উপর রাখা আছে। এই বস্তুটাকে যখন আমি গতিশীল করতে চাইব, তখন কিন্তু ঘর্ষণ বলটা এই গতিটাকে বাধা দিবে। আপেক্ষিক যে গতিটা, তলদ্বয়ের মধ্যে যে আপেক্ষিক গতি, সেই আপেক্ষিক গতিটাকে বাধা দিবে এবং তলের সাথে সবসময় স্পর্শক বরাবর কাজ করবে। তার মানে দুই রকম তো হইতে পারে, একটা হলো তলের সাথে লম্ব হইতে পারে, আনুভূমিক হইতে বা আনত হইতে পারে, অথবা তলের স্পর্শক বরাবর হতে পারে। সো এখানে যেটা বলছে দেখো, মনে করো আমাদের কাছে কোনো একটা সারফেস, এটা হলো কোনো একটা তল, এটা কোনো একটা সারফেস। এই সারফেসের উপরে কোনো একটা বস্তু আমি রাখছি, এই সারফেসটার উপরে কোনো একটা বস্তুকে আমি রেখেছি। তো যখন এই বস্তুটা এই তলের উপরে একটা গতিশীলতা অর্জন করবে, যখন এই বস্তুটা তলের উপর একটা বেগ পাবে, যখন এটা চলতে থাকবে, তখন কিন্তু যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা সব সময় কোন দিকে? ঘর্ষণ বলটা সব সময় কাজ করবে আমাদের এই যে তল, সেই তলের স্পর্শক বরাবর কাজ করবে। কখনোই ঘর্ষণ বলটা এইরকম দিকে কাজ করবে না, ঘর্ষণ বল কখনোই এই দিক বরাবর কাজ করবে না। সব সময় যে তল বরাবর কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে। ঘর্ষণ বলের ডিরেকশন সব সময় তল বরাবর, এবং এই ঘর্ষণ বলটা সব সময় এমন হবে যাতে করে সেটা গতিকে বাধা দেয়। গতিকে বাধা দেয়, ঠিক আছে? যাতে করে এটা গতিকে বাধা দেয়। তোমরা যখন ক্লাস 9-10-এ পড়ছো ভাইয়া, তখন 9-10-এ ঘর্ষণ বলের যে টাইপের ম্যাথগুলো ছিল সেগুলো যদি আমি একটু বলি, যে ধরো আমাদের এরকম টাইপের ম্যাথ দেওয়া ছিল যে 4 কেজি ভরের একটা বস্তু এখানে আছে, এই বস্তুটার উপরে 10 নিউটনের একটা বল কাজ করছে এবং একটা ঘর্ষণ বল কাজ করছে 2 নিউটন। এরকম সুন্দর মতন দেখো সুখের সুখের ম্যাথ ছিল আর কি। যে তাহলে এখান থেকে আমাদেরকে বলতো যে ত্বরণ কত হবে নির্ণয় করো। যদি বস্তুটার উপরে 10 নিউটন বল কাজ করে, বস্তুর উপরে যদি ঘর্ষণ বল 2 নিউটনের কাজ করে, তাহলে 4 কেজি ভরের বস্তুর উপরে ত্বরণ কত হবে নির্ণয় করো। ত্বরণ কত হবে নির্ণয় করো। তাহলে এই টাইপের বিভিন্ন প্রবলেম কিন্তু আমরা দেখছিলাম ক্লাস 9-10-এ থাকতে, ঠিক আছে? সো তাইলে দেখো এইখানে আমরা ত্বরণ কিভাবে তখন বের করতাম। আমরা এই যে সামেশন অফ এফ, বস্তুর উপর যতগুলো বল কাজ করছে সবগুলো বলের লব্ধি সমান সমান এম ইন্টু এ। তাহলে এখানে একটা বল হচ্ছে 10 নিউটন, আর একটা বল বিপরীত দিকে 2 নিউটন, সমান সমান ভর হচ্ছে 4 কেজি ইন্টু এ। তাহলে এখান থেকে এ সমান সমান কি পেতাম? এই যে 8 নিউটন ডিভাইডেড বাই 4, এটা সমান সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভাইয়া এইটা হলো গিয়ে আমাদের ত্বরণ, যেই ত্বরণে বস্তুটা গতিশীল হচ্ছে, এটা হলো সেই ত্বরণটা। ঠিক আছে, ক্লিয়ার? এগুলাই আমরা করতাম। এখন আমরা মূলত যখন এই যে ফ্রিকশন নিয়ে কথাবার্তা এখন বলবো, তখন আমরা জানি 4 রকমের ঘর্ষণ বল কিন্তু আছে। 4 রকমের ঘর্ষণ বল আছে। কারো মনে আছে 4 রকমের ঘর্ষণ বল কি কি ছিল? 4 রকমের ঘর্ষণ বল কি কি ছিল? আমাদের স্থিতি ঘর্ষণ বল ছিল, গতীয় ঘর্ষণ বল ছিল, আবর্ত ঘর্ষণ বল ছিল এবং সান্দ্র ঘর্ষণ বল ছিল। সান্দ্র ঘর্ষণ বলটা পানিতে বা তরলের মধ্যে কাজ করত। আবর্ত ঘর্ষণ বলটা হচ্ছে যখন বস্তু ঘুরে ওই সময়টায় কাজ করে। তো আমাদের দুইটা যে ঘর্ষণ বল, ওই দুইটা নিয়েই বেশি আলোচনা। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তো আমাদের এই স্থিতি ঘর্ষণ বল আর গতীয় ঘর্ষণ বল, এই দুইটা নিয়েই আমাদের মূলত ইন্টারমিডিয়েটে যত আলোচনা আছে, ঠিক আছে?
ইন্টারমিডিয়েটে যত আলোচনা আছে। তো কোনটা কোনটা? একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন যেটাকে আমরা বলছি স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, এবং আরেকটা হলো কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন যেটাকে আমরা বলছি গতীয় ঘর্ষণ, যেটাকে আমরা বলছি গতীয় ঘর্ষণ। ঠিক আছে, গতীয় ঘর্ষণ। সো আমাদের স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ এই দুইটা নিয়েই মূলত আমাদের আলোচনাটা হবে। কিছু বেসিক প্রপার্টি আগে আমরা একটু লিখে দেই, তারপরে প্রত্যেকটা ঘর্ষণ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। সো প্রথমে দেখো, বুঝতেই পারছো আমাদের কাইনেটিক ফ্রিকশনটাকে নরমালি আমরা এফ কে দিয়ে প্রকাশ করি, আর স্ট্যাটিক ফ্রিকশনটাকে আমরা নরমালি এফ এস দিয়ে প্রকাশ করি। সো এই ঘর্ষণ যেহেতু একটা বল, তাহলে এটার একক কি হবে? নিউটন হবে, নিউটন হবে। সো আমাদের এখানে দেখো গতীয় ঘর্ষণ বলের ক্ষেত্রে, গতীয় ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের গতীয় ঘর্ষণ বলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্স, গতীয় ঘর্ষণ বলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা ফোর্স। এটার মান কিন্তু বেগের সাথে সাথে পরিবর্তন হয় না। আমি একটু এটা লিখে দেই যে বস্তু গতিশীল থাকলে, মানে আমাদের কনস্ট্যান্ট বলতে আসলে কি বোঝাচ্ছি, যে বেগের পরিবর্তনের সাথে বেগের মান পরিবর্তন হলেও, বেগের মান পরিবর্তন হলেও গতীয় ঘর্ষণ, গতীয় ঘর্ষণ বলের মান অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, বেগের মান পরিবর্তন হলেও গতীয় ঘর্ষণ বলের মান অপরিবর্তিত থাকে। এর মানে কি? ধরো একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তখন গতীয় ঘর্ষণের মান যা হবে, গাড়ি যদি স্পিড বাড়ায় দেয় 10 মিটার পার সেকেন্ডে এখন যাচ্ছে, তখনও কিন্তু আমাদের ঘর্ষণ বলের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তখনও ঘর্ষণ বলের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে গতীয় ঘর্ষণ বল যেটা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্স, এবং এইটার যে দিকটা, এটার দিক সবসময় কোন দিকে, বা এটা কখন প্রযুক্ত হয়, গতীয় ঘর্ষণ বলটা কখন প্রযুক্ত হয়? বস্তু গতিশীল থাকলে, বস্তু গতিশীল থাকলেই কেবলমাত্র গতীয় ঘর্ষণ বলটা কাজ করবে। বস্তু গতিশীল থাকলেই, বস্তু গতিশীল থাকলে এফ কে কাজ করবে, এফ কে কাজ করবে। বস্তু যদি গতিশীল থাকে তখনই কিন্তু আমাদের এই গতীয় ঘর্ষণ বল যেটা, সেইটা কাজ করবে। গতি কেমনে কনস্ট্যান্ট বলিনি তো, গতীয় ঘর্ষণ বল যেটা সেইটা কনস্ট্যান্ট বলছি, গতীয় ঘর্ষণ বল যেটা সেইটা কনস্ট্যান্ট বলছি। তোমরা কি বলতেছো? স্থিতি ঘর্ষণ বলটা ভ্যারিয়েবল, স্থিতি ঘর্ষণ বল আসতেছে ওইটাই, পাকনামি করো না, আগে শেষ করি। সো গতীয় ঘর্ষণ বল যেটা, এইটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট। এটা কিন্তু বেগের মান যদি পরিবর্তন হয়, তবুও গতীয় ঘর্ষণ বলের কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবং তারপরে বস্তু গতিশীল থাকলে আমাদের এফ কে যেটা, সেটা হচ্ছে কাজ করবে। এখন আসো, আমাদের মূলত এই যে কোনো ধরনের স্থিতি ঘর্ষণ বল হোক আর গতীয় ঘর্ষণ বল হোক, এই ঘর্ষণ বলটা মূলত কার উপরে নির্ভর করে সেইটা আগে আমরা একটু দেখতে চাই। খেয়াল করো, যখন একটা সারফেসের উপরে কোনো একটা বস্তুকে আমরা রাখছি, তখন আমাদের কাছে সারফেসটাকে আপাত মসৃণ বলে মনে হলেও আসলে তুমি যদি এটাকে খুব জুম করে দেখো, তাহলে দেখবা যে এই যে সবুজ যে সারফেসটা আছে, এই সবুজ সারফেসটা দেখতে মসৃণ হলেও খুব জুম করে দেখলে এটা আসলে এরকম একটু এবড়ো থেবড়ো টাইপের। এবং আমাদের এই যে বস্তুটাকে রাখছো, বস্তুর তল যতই মসৃণ মনে হোক না কেন, এটাকে যদি একটু ক্লোজ ভাবে দেখো, তাহলে এটাও দেখবা একটু এবড়ো থেবড়ো টাইপের লাগছে। সো যদি দেখা যায় তুমি খুব নিচের দিকে চাপ দিয়ে রাখছো এটাকে, তখন দেখা যায় এই দুইটা খাঁজ, একটার খাঁজ আরেকটার খাঁজের মধ্যে এমনভাবে ঢুকে যায়, তখন কিন্তু তাদের মধ্যে ঘর্ষণ বলটা অনেক বেড়ে যায়, ফ্রিকশনটা অনেক বেড়ে যায়। যেমন আমরা দেখো, ধরো এই যে ক্যালকুলেটর আমার এখানে আছে, যদি আমি হাতের উপরে ক্যালকুলেটর রাখছি, এই ক্যালকুলেটরটাকে যদি নর্মালি এভাবে করে আমরা ধাক্কা দিতে থাকি, তাহলে কিন্তু এক ধরনের ঘর্ষণ বল এই ক্যালকুলেটরটা ফেস করছে। কিন্তু বলতো যদি আমাদের এই
ক্যালকুলেটরটাকে আমি খুব নিচের দিকে একটা চাপ দিয়ে তারপরে যদি এটাকে ধাক্কা দেই, তখন বলো তো ঘর্ষণ বলটা কি আর আগের মতন থাকবে? আগের চেয়ে কমে যাবে না বেড়ে যাবে? আগের চেয়ে কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে অবশ্যই। বুঝতে পারছো কারণটা কি? কারণ হচ্ছে ওই যে খাঁজ, নিচের তলের যে খাঁজ এবং বস্তুর তলের যে খাঁজ, একটা খাঁজ আর একটা খাঁজের মধ্যে যখন ঢুকে গেছে, তখন কিন্তু ওই বস্তুটা চলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, অর্থাৎ ঘর্ষণ বলটা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এখন বলো তো ঘর্ষণ বল যদি আমি কমায় ফেলতে চাই তাহলে কি করা যেতে পারে? আমি যদি এই ক্যালকুলেটরটাকে একটু উপরে তুলে তারপরে যদি স্লাইড করি, ক্যালকুলেটরটাকে আমি যদি একটুখানি উপরে উঠায় তারপরে যদি স্লাইড করি, তাহলে বলো তো ঘর্ষণ বল কি আর আগের মতন থাকবে নাকি কমে যাবে? তখন কমে যাবে। সো তাইলে দেখো এটা কেন হয়, এটা কেন হচ্ছে, মূল কারণটা কিন্তু এইটাই যে আমাদের যখন খাঁজটা খাঁজের থেকে একটু উপরে উঠে গেল, তখন কিন্তু এটা সহজেই চলতে পারবে, তখন ঘর্ষণ বল কমে যাবে। কিন্তু যদি এই খাঁজটা খাঁজের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু ঘর্ষণ বলটা অনেক বেশি বেড়ে যাবে। সো তাহলে ভাইয়া এখানে মূলত আসলে এই যে খাঁজটা খাঁজের মধ্যে ঢুকলো কিনা, এইটা আমরা কি দিয়ে পরিমাপ করব? এটার মেজারমেন্টটা কি দিয়ে হবে? এটার মেজারমেন্টটা হবে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া দিয়ে। তলের অভিলম্বিক প্রতিক্রিয়া দিয়ে। অভিলম্বিক প্রতিক্রিয়া জানি কোনটা ছিল? দেখো কোন একটা বস্তুর উপরে তুমি যদি বস্তুটাকে তলের উপরে রেখে দাও, তখন কিন্তু বস্তুর উপরে পৃথিবী একটা mg বল তো দিচ্ছেই এবং বস্তুটা স্থির আছে। সো আমাদের এই সবুজ তলটাও কিন্তু এই বস্তুটার উপরে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল আর দিচ্ছে। ঠিক আছে, এখন খেয়াল করো, যখন বস্তুর উপরে এমনিতেই mg বল কাজ করছে আর তুমি আরো নিচের দিকে একটা f বল প্রয়োগ করলা, নিচের দিকে আরো একটা এক্সট্রা চাপ দিলা, তখনও তো এই তলের উপরে বস্তুটা স্থির আছে। এটার কথা বলছি যে ক্যালকুলেটরটা হাতের উপরে রাখছিলাম, তখন আর সমান সমান mg ছিল। এই অবস্থাতে আমাদের আর সমান সমান কিন্তু mg। যখন আমি এটাকে নিচের দিকে চাপ দিছি, তখনও কিন্তু দেখো আমাদের এই বস্তুটা স্থির আছে, ক্যালকুলেটর স্থির আছে। তার মানে এই যে নিচের দিকে যে f এবং mg, এই দুইটার সমষ্টি কিন্তু ওই উপরের দিকে r এর সমান। তাহলে উপরের এটা আর প্রাইম বললাম কারণ এখন তো ডিফারেন্ট একটা আর কাজ করছে। সো নিচের দিকে যখন তুমি চাপ দিচ্ছ, তখনও যেহেতু বস্তুটা নড়ছে না, তার মানে উপরের দিকের প্রতিক্রিয়া বলটা এখন বেড়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর প্রাইম সমান সমান হচ্ছে mg প্লাস f। খেয়াল করো আর প্রাইমের মান কিন্তু বেড়ে গেছে এবং বলো তো যখনই আর প্রাইমের মান বাড়ছে, তখনই কিন্তু এই খাঁজের মধ্যে ঢুকে গেছে। এবার আসো, যদি আমরা নিচের দিকে তো mg বল কাজ করছিলই, উপরের দিকে যদি এবার f বল দেই, উপরের দিকে একটা তলের প্রতিক্রিয়া বল আরও আছে, এটাকে আমি আর ডাবল প্রাইম বললাম, তাহলে দেখো তো আর ডাবল প্রাইম সমান সমান বা আর ডাবল প্রাইম প্লাস f, উপরের দিকে দুইটা বল সমান সমান কি mg লেখা যায়। তাহলে আর ডাবল প্রাইম সমান সমান কি লেখা যাচ্ছে? mg মাইনাস f। অর্থাৎ এখানে তুমি যদি দেখতে চাও, দেখো আর প্রাইমের মান হচ্ছে সবচাইতে বেশি, তার থেকে একটু কম হলো আর, তার থেকে সবচেয়ে কম হচ্ছে, তার থেকে সবচেয়ে কম হচ্ছে আমাদের এই আর ডাবল প্রাইম। তো যখন এই খাঁজটা খাঁজের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু আর এর মানটা বেশি হচ্ছে। যখন তুমি এটাকে একটু উপরের দিকে তুললা, তখন কিন্তু এই আর এর মানটা আসলে কমে গেল। সো তার মানে পুরাটাই আসলে কিন্তু ডিপেন্ড করছে কিসের উপরে? আমাদের এই অভিলম্বিক প্রতিক্রিয়ার উপরে কিন্তু ডিপেন্ড করছে। তাহলে দেখো আমরা এখানে সহজেই একটা কথা বলতে পারি, সেইটা হচ্ছে গিয়ে যে ভাইয়া ঘর্ষণ বল যেটা আপনি বলবেন, ঘর্ষণ বল যেটা আপনি বলবেন, এই ঘর্ষণ বলটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। তোমরা কি আমার সাথে এগ্রি করছো? বলো তো, ঘর্ষণ বলটা অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। যখন আমি এই বস্তুটাকে ঠেলছি, তখন একরকম ঘর্ষণ বল, নিচের দিকে চাপ দিলে আর বেড়ে যাচ্ছে, তখন ঘর্ষণ বল বেড়ে যাচ্ছে। যদি উপরের দিকে এটাকে টান দিই, তখন আর কমে যাচ্ছে, তখন ঘর্ষণ বলও কমে যাচ্ছে। এবং সমানুপাতিক একটা ধ্রুবক লাগবে। সো এই ধ্রুবকটা হচ্ছে মিউ ইনটু আর। এই মিউটা ডিপেন্ড করে কিসের উপরে? এই মিউটা ডিপেন্ড করে তলদ্বয়ের মধ্যবর্তী বা তলদ্বয়ের উপাদানের উপরে। এই মিউটা মূলত ডিপেন্ড করে তলদ্বয়ের মিউচুয়াল যে রাফনেস, ওইটার উপরে আসলে, বা এটা হচ্ছে তলদ্বয়ের রাফনেসের উপর মিউ নির্ভর করে। রাফনেস বলতে কতটুকু এব্রো থেব্রো আর কি, সেটার কথা বলছি। সো এটা হলো তলদ্বয়ের ওই রাফনেসের উপরে কিন্তু মিউ এর মানটা ডিপেন্ড করে। এখন খেয়াল করো, আমাদের
দুই রকমের ঘর্ষণ বল তো এখানে দেখছি। সো দুই ধরনের ঘর্ষণ বলের জন্য সমীকরণও দুই রকমের আছে। প্রথমে আমরা যদি গতীয় ঘর্ষণ বলের, আচ্ছা এখানে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে মিউ এর যে মান, এটার মান হচ্ছে লেস দেন 1 হয়। নর্মাল কেসে লেস দেন 1ই হয়, কিছু এক্সেপশন আছে, সেখানে একের থেকেও বেড়ে যায়। যদি আমাদের তলটা খুবই স্টিকি টাইপের কোনো একটা তল হয়, সেক্ষেত্রে এটা একের থেকে বেশি হয়, কিন্তু মেজরিটি কেসে মিউ এর মানটা একের থেকে ছোট হয়। এখন দেখো, আমরা যখন দুই রকমের ঘর্ষণ বল পড়ছি, একটা হলো গতীয় ঘর্ষণ বল এফকে, আর একটা হলো স্থিতি ঘর্ষণ বল এফএস। সো গতীয় ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা এখানে মিউ ইন্টু আর যখন লিখি, তখন এই মিউটাকে আমরা বলি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা নর্মালি মিউ এর নামটা কি? নর্মালি মিউ এর নামটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। আর এই মিউকে যখন লিখছি, এটাকে আমরা বলছি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এইটাকে আমরা বলছি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এবং মিউ এস এর মানটা আসলে ভ্যারিয়েবল। সো মিউ এস এর একটা ম্যাক্সিমাম মান যদি আমি বের করতে চাই, মিউ এস এর ম্যাক্সিমাম মান হচ্ছে, সরি, এফএস এর যে মানটা, স্থিতি ঘর্ষণ বলের যে মানটা, এটা হলো একটা ভ্যারিয়েবল ফোর্স। এফএস মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল একটা ভ্যারিয়েবল বল। এটা কিভাবে ভ্যারিয়েবল, এটাতে আসবো, খুবই চমৎকার একটা আইডিয়া। সো এই স্থিতি ঘর্ষণ বলটার সর্বোচ্চ মান কত হতে পারে, যেহেতু এটা ভ্যারিয়েবল, পরিবর্তন হতে পারে। সো স্থিতি ঘর্ষণ বলের মানটা সর্বোচ্চ যত হতে পারে, সেটার মান হচ্ছে মিউএস ইন্টু আর। এই মিউএস এর পরিচয়টা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এবং এই আর এর মানটা হচ্ছে তল কর্তৃক অভিলম্বিক প্রতিক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, আসবো। স্থিতি ঘর্ষণ বল কেন ভ্যারিয়েবল, এগুলো সব কিছুতে আসবো। শোনো, যে কোনো জিনিস প্রথমে যখন মাথায় ঢোকাবা, তখন যে কোনো জিনিসের আগে ইনফরমেশনটা নিবা, আগে জিনিসটা জানবা এটা কি, এরপরে কেনতে আসবা। তাইলে দেখবা আমাদের ইনফরমেশন প্রসেস করতে অনেক সহজ হয়, জিনিসটা মাথায় থাকে, মনে থাকে। এটা দেখবা যে কোনো কিছু পড়ার ক্ষেত্রেই, যখনই তুমি একটা জিনিস পড়তেছো, আগে দেখবা টাইটেলটা কি বলে, আগে দেখবা নিচে একদম লাস্টে, ওই টপিকটার লাস্টে গিয়ে আসলে সিদ্ধান্তটা কি, প্রমাণটা কি করতে চাইছে, এই পুরা প্যাসেজটা পড়ার আসলে পারপাসটা কি, টার্গেটটা কি। সো এটা যখন তুমি জানবা, তখন দেখবা ওই প্রথম থেকে যখন পড়তেছো, তখন একটা টপিকের সাথে আরেকটা টপিক, একটা লাইনের সাথে একটা লাইন লিঙ্ক করতে পারবা। সো এটা হচ্ছে একটা কমন স্ট্র্যাটেজি যখনই তুমি ফিজিক্সের বইয়ের কোথাও কোনো একটা টপিক পড়তেছো। সো লাইনটা আগে পড়লা, জিনিসটা কি বোঝাচ্ছে, এবং চেষ্টা করবা লাস্টের দিকে কি প্রমাণ করছে, টার্গেটটা কি, কোন সম্পর্কের সাথে কোন সম্পর্কের ইয়াটা দেখাইছে, কোন রাশির সাথে কোন রাশির সম্পর্ক দেখাইছে, এটাকে দেখবা। সো দেখার পরে তারপর তুমি যখন পড়া শুরু করবে, তখন এটা মেক সেন্স করতে শুরু করবে। কিন্তু যখন আমরা আগেই কোনো একটা জিনিস পড়তে যাই, তখন না আসলে বুঝতে পারি না যে এটার এন্ড কোথায়, গোলটা কি, টার্গেট কি। সো আগে আমি কয়েকটা ইনফরমেশন আগে দিয়ে রাখলাম, প্রত্যেকটা জিনিসের কারণ বলা হবে, অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, মিউ এর মান আসলে একের থেকে বেশি হয়, কিন্তু এটা এক্সেপশন। হ্যাঁ, এটা কয়েকটা এক্সেপশনাল কেসে। নর্মালি তুমি যেগুলো দেখবা সকল টাইপেই মিউ এর মান আসলে একের থেকে কমই হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ডান। ওকে, সো এইটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বলের ক্ষেত্রে যেই ব্যাপারটা, এগুলা বললাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি এখানে, সেটা হচ্ছে যে স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে, স্পর্শতলের এরিয়া এর উপর, এরিয়া এর উপর ঘর্ষণ বল নির্ভর করবে না। এটা খুব মজার একটা আইডিয়া, নির্ভর করবে না। হ্যাঁ, কি বললাম এই কথাটা? দেখো, আমাদের যদি এই যে একটা বস্তু, এই বস্তুটাকে যদি এভাবে রাখো, তাহলে কি এর যে স্পর্শতল, সেই স্পর্শতলের সাথে আমার হাতের যে স্পর্শতল, সেটা কি তোমার অনেক বেশি একটা এরিয়া জুড়ে আছে না? তো মনে হতে পারে ভাইয়া এইভাবে যদি এটা চলতে থাকে, তাহলে ঘর্ষণ বলটা বেশি হবে। যদি আপনি এইভাবে নেন, তাহলে দেখেন স্পর্শতলের এরিয়াটা তো আসলে কম, সো এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলটা মনে হয় একটু কম হতে পারে। কিন্তু বিষয়টা এরকম না।
এটা পুরাটাই ডিপেন্ড করে অভিলম্বিক প্রতিক্রিয়ার উপরে। এবং আমাদের এই তলের ক্ষেত্রফল কতটুকু ক্ষেত্রফল আমাদের এই তলের সাথে টাচ করে আছে তার উপরে কিন্তু এটা নির্ভরশীল না। কিন্তু যখন আমরা প্রবাহী ঘর্ষণ পড়ব, যখন আমরা তরলের মধ্যে ঘর্ষণ পড়ব, তখন দেখবা এটা এরিয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে। কিন্তু আমাদের এইখানে যেই টাইপের ঘর্ষণগুলো আমরা দেখি, এই ঘর্ষণগুলোতে কিন্তু আমাদের সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে না। বুঝতে পারছো? সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে না। ভালো একটা প্রশ্ন করছে একজন, বলছো ভাইয়া মিউ এর একক কি হবে? বলো তো তোমরা, মিউ এর একক কি হবে? মিউ এর এককটা কি হবে বলো তো? বলো তো মিউ এর একক কি হবে? হবে না। ঠিক আছে, মিউ এর কোনো একক থাকবে না, কারণ এটাও নিউটন, এটাও কিন্তু নিউটন। সো দুইটা একই রাশির অনুপাত, তাহলে এটা কিন্তু কখনোই একক থাকবে না। ঠিক আছে, গুড, ভেরি গুড। ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম। এখন তাইলে চলো আমরা আগে একটা কাজ করি। প্রথমে আজকে স্থিতি ঘর্ষণ বলটা আমরা একটু আইডিয়া নিয়ে নেই, তারপরে নেক্সট ক্লাসে আমরা গতীয় ঘর্ষণটাই পড়বো। যেহেতু স্থিতি ঘর্ষণ নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা, আমরা স্থিতি ঘর্ষণটাই আগে শুরু করে তারপরে গতীয় ঘর্ষণের দিকে যাব। চলো, গতীয় ঘর্ষণ খুবই সিম্পল, ভেরি সিম্পল। গতীয় ঘর্ষণ নিয়ে বেশি প্যারা খাওয়া লাগবে না। প্রথমে আসো স্থিতি ঘর্ষণ নিয়ে আগে আমরা আলোচনা করি। দেখো, আর 30 মিনিট হবে আজকের ক্লাস। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ খুব মনোযোগ দাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু। স্থিতি ঘর্ষণ বা যেটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, ওকে। সো দেখো, মূলত যখন বস্তু স্থির থাকে, দাঁড়া আমি বক্সটা নিয়ে আসি। তো যখন কোনো একটা বস্তু ধরো স্থির থাকে, সেই সময়ে বস্তুটা যখন গতিপ্রাপ্ত করার চেষ্টা করা হয়, তখন সেটা যে বাধা দেয়, এটাই হচ্ছে তার স্থিতি ঘর্ষণ বল। দেখো এক্সাম্পল কি, এই একটা বস্তু আছে আমার কাছে, এই বস্তুটাকে আমি আমার হাতের উপরে রাখলাম। ঠিক আছে, এই বস্তুটাকে আমি আমার হাতের উপরে রাখলাম। এখন বলো তো, আমি যদি এই বস্তুর উপরে একটা 1 নিউটনের বল প্রয়োগ করছি মনে করো, বা ধরো 0.1 বা 1 নিউটনই ধরো, 1 নিউটনের একটা বল আমি এর উপরে প্রয়োগ করছি। সো বলটা প্রয়োগ করার পরে কি বস্তুটা নড়ছে? নড়ছে না। তাহলে বলো তো ঘর্ষণ বল এখানে কত? আমি 1 নিউটনের বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা নড়ছে না, কারণ এই তলটা ওকে আটকায় রাখছে। তাহলে আমি 1 নিউটন দেওয়ার পরেও নড়ছে না, তার মানে ঘর্ষণ বল অবশ্যই কত? 1 নিউটন না? গুড। এইবার মনে করো আমি বস্তুটার উপরে আরেকটু বেশি বল প্রয়োগ করলাম, মনে করো এবার 2 নিউটন বল প্রয়োগ করলাম, এইবারও দেখলাম বস্তুটা নড়ছে না। তাহলে বলো তো এখন ঘর্ষণ বল কত? 2 নিউটন। এভাবে করে 3 নিউটন বল দিলাম, বস্তু নড়ছে না, তার মানে এখনো ঘর্ষণ বল কাজ করছে 3 নিউটন। দেখছো, বস্তু কিন্তু স্থির এবং ঘর্ষণ বলের মান কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। 4 নিউটন দিলাম, না বস্তু তাও নড়ছে না। এরকম করে যেই 5 নিউটন বল দেওয়া শুরু করলাম, যেই 5 নিউটন বল দিলাম, এই সময় বস্তুটা চলার উপক্রম হলো। বস্তুটা চলতে আরম্ভ করবে, এইরকম একটা অবস্থায় গিয়ে পৌঁছালো, একদম মার্জিনাল একটা কন্ডিশনে গিয়ে পৌঁছালো, এই এখনই চলতে শুরু করবে এরকম একটা অবস্থায় গিয়ে পৌঁছালো। তাহলে তখনও আমাদের স্থিতি ঘর্ষণ বল কিন্তু 5 নিউটন, এবং এর থেকে যদি তুমি আরেকটু বেশি বল দাও, তাহলে কিন্তু বস্তু গতিপ্রাপ্ত হয়ে যাবে। এবং এই যে 5 নিউটন যেই বলটা, যেই বল পর্যন্ত বস্তুটা স্থির ছিল, সেই 5 নিউটন ঘর্ষণ বলটাই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান। স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান। তাহলে বলো তো স্থিতি ঘর্ষণ বলটা কি আসলে ফিক্সড নাকি এটা ভ্যারিয়েবল? এটা কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল? এটা কিন্তু ভ্যারিয়েবল একটা ফোর্স। সো আমি যত বল প্রয়োগ করছি 1 নিউটন দিলাম, নড়ছে না, ঘর্ষণ বল 1 নিউটন। 2 নিউটন বল প্রয়োগ করলাম, নড়ছে না, ঘর্ষণ বল 2 নিউটন। এভাবে করতে করতে যখন 5 নিউটন দিলাম, তখন এই বস্তুটা চলার উপক্রম হলো। সো যেই মুহূর্তে এটা চলতে আরম্ভ করবে বা চলার উপক্রম হবে, ওই সময় তার যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। এবং ওই এফএস ম্যাক্স দিয়ে কিন্তু আমরা ওইটাই বোঝাচ্ছিলাম। তাহলে দেখো আমরা যে এফএস ম্যাক্স যেটা লিখছিলাম, এফএস সমান সমান কেউ যদি লেখে মিউএস ইন্টু আর, এটা কিন্তু ভুল যাবে, এটা কিন্তু ভুল যাবে। এফএস কিন্তু মিউএস আর না, বরং এটা তো ভ্যারিয়েবল ফোর্স, তুমি এখানে তো কনস্ট্যান্ট লিখে রাখছো, মিউএসও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট।
এফএস এর যে মান, এটার ম্যাক্সিমাম মান হচ্ছে মিউ এস ইন্টু আর। এইটা হচ্ছে সঠিক, বুঝেছো? এবং এটা মূলত তাহলে কি করতেছে দেখো, স্থিতি ঘর্ষণ যেটা, এটা হচ্ছে মূলত গতি শুরু হতে বাধা দেয়। এটা কি করছে? গতি শুরু হতে বাধা দেয়। ঠিক আছে, ভেরি গুড। এবং এটার মান কার উপর নির্ভর করে? স্থিতি ঘর্ষণ বলের মান বা এফএস এর মান বাহ্যিক বলের উপরে নির্ভর করে। বাহ্যিক বলের উপর নির্ভর করে। ঠিক আছে, বাহ্যিক বলের উপরে কিন্তু নির্ভর করে, মানে এক্সটার্নাল বল। এই যে আমি যখন বলো তো, এরকম কি হয়েছিল নাকি যে আমি 1 নিউটন বল দিলাম আর ঘর্ষণ বল 2 নিউটন কাজ করছে, এরকম কি কখনো হয়েছে? তাহলে তো ভাই ঘর্ষণ বলের প্রভাবে এটা চলা শুরু করবে, এটা কখনো হয়? ঘর্ষণ বল তো সবসময় গতির বিপরীত দিকে কাজ করবে। সো আমাদের এখানে যখন আমি 1 নিউটন দিছি তখনই কিন্তু 1 নিউটন ঘর্ষণ বল আসছে, যখন 2 নিউটন দিছি তখনই কিন্তু 2 নিউটন ঘর্ষণ বল আসছে। যত বল আমি এক্সটার্নাল বল যত বাড়াচ্ছি, আমাদের ঘর্ষণ বল কিন্তু তত বাড়ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে গতি শুরু হতে বাধা দিচ্ছে, এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এফএস এর মান বাহ্যিক বলের উপরে নির্ভর করে। এবং খেয়াল করো, আরেকটা ছোট্ট ইনফরমেশন একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে বস্তু যতক্ষণ স্থির থাকে, বস্তু যতক্ষণ স্থির থাকে ততক্ষণ স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। ততক্ষণ স্থিতি ঘর্ষণ বল, ততক্ষণ তার উপর স্থিতি ঘর্ষণ বল কাজ করে। ততক্ষণ তার উপর, ততক্ষণ বস্তুর উপর স্থিতি ঘর্ষণ বল কাজ করে। বস্তু যখনই গতিশীল হয়, বস্তু যখনই গতিশীল হয় তখনই গতীয় ঘর্ষণ বল কাজ করবে। তখনই গতীয় ঘর্ষণ বল কাজ করে। তখনই গতীয় ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, বস্তু যখনই গতিশীল হয় তখনই গতীয় ঘর্ষণ বল কাজ করবে। অর্থাৎ ওই যে 5 নিউটনের থেকে যখন আমরা অল্প একটু বল বেশি দিছি, ওই সময় কিন্তু আর স্থিতি ঘর্ষণ বল থাকবে না, তখন পুরাটাই হচ্ছে গতীয় ঘর্ষণ বল কিন্তু কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ, এফএস ম্যাক্সটা হচ্ছে কি একটা বাউন্ডারি কন্ডিশন, যেই সময় বস্তুটা চলার উপক্রম হচ্ছে কিন্তু চলতে শুরু করছে না। হ্যাঁ, চলার উপক্রম হচ্ছে। যেমন বাউন্ডারি কন্ডিশন অনেক জায়গাতে তুমি পাবা সামনে। বাউন্ডারি কন্ডিশন বলতে আসলে কি, তুমি দেখো, আচ্ছা একটা প্রশ্ন যদি তোমাকে করা হয়, বলো তো তোমার ঘরের যে দেওয়াল বা তোমার বাসার যে দেওয়াল, সেই দেওয়ালটা কি ঘরের ভিতরে নাকি ঘরের বাইরে? তোমার যে ঘরের দেওয়াল, এই দেওয়ালটাকে আসলে রুম, মানে এই রুমের যে দেওয়ালটা, এই দেওয়ালটা কি আসলে রুমের ভিতরে নাকি রুমের বাইরে? এটা কি তুমি আসলে, দুইটাই হইতে পারে না? দুইটাই কিন্তু হইতে পারে। সো এফএস ম্যাক্স হচ্ছে ওইরকম একটা লিমিটিং কেস, যেখানে আমাদের ওইটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এই পর্যন্ত বস্তু স্থির থাকে, আবার এটাও বলতে পারি যে হ্যাঁ এই পর্যন্ত বস্তু গতিশীল হওয়া আরম্ভ করতেছে, এরকম একটা অবস্থা, মানে একদম বাউন্ডারি কন্ডিশন এটা। ঠিক আছে, এরকম বাউন্ডারি কিন্তু ফিজিক্সে অনেক জায়গায় পাবা। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখলাম। এখন আসো আমরা আসলে সুন্দর একটা চার্ট দেখব, যেই চার্টটা দেখলে মোটামুটি আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, না, স্থিতি ঘর্ষণ বলতে আমরা একটা আইডিয়া নিলাম, একটা ছোট্ট কাজ করি, দাঁড়াও, এই পাশেই আমরা একটু ছোট্ট করে গতীয় ঘর্ষণ বলটাও একটু লিখে দেই। গতীয় ঘর্ষণ বলটাও আমরা একটু ছোট্ট করে লিখে ফেলি। গতীয় ঘর্ষণ বল, যদিও বেসিক আইডিয়া আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি। গতীয় ঘর্ষণ বল বা এটা হলো কাইনেটিক ফ্রিকশন। দেখো গতীয় ঘর্ষণ বলটায় কি ছিল কাহিনীটা। সো গতীয় ঘর্ষণ বলে এটা হলো গিয়ে মনে করো আমাদের সারফেস,
এই সারফেসের উপরে আমরা একটা বস্তুকে রাখলাম এবং এই বস্তুটার উপরে যখন আমরা বল প্রয়োগ করছি দেখলাম বস্তুটার ভর হচ্ছে মনে করো m সমান সমান 10 কেজি এবং এই বস্তুটার উপরে আমরা 100 নিউটনের একটা বল প্রয়োগ করলাম। আমাদের বস্তুটা গতিশীল আছে, এবং এই বস্তুটার সাথে রাস্তার যেই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে মনে করো 0.2। তাহলে আমাদেরকে বের করতে হবে বস্তুর ত্বরণ কত বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো যেহেতু বস্তুর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তাহলে বস্তুর ঘর্ষণ বল কত সেটা আমরা জানি। সো ঘর্ষণ বল গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এফ কে সমান সমান, তো এখানে কোনো ঝামেলা নাই, সিম্পলি মিউ কে ইন্টু আর হবে। সো এখানে মিউ কে আর মানে হচ্ছে এমজি, কারণ এখানে আর কোনো ঝামেলা নাই, উপরের দিকে আর কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে। বস্তু যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনোভাবেই গতিশীল না তাহলে আর ইজ ইকুয়ালস টু এমজি। তাহলে এখান থেকে এই গতীয় ঘর্ষণ বলের মান আমরা বের করে ফেলতে পারবো যে মিউ কে সমান সমান 0.2, এম এর মান হচ্ছে 10 কেজি, জি এর মান আমি 10 ধরলাম, 9.8 তো 10ই ধরলাম। তাহলে এখানে হচ্ছে 10 10 100, 100 আর 0.2 করলে কত হয়, এটা হচ্ছে 20 নিউটন। তাহলে 20 নিউটনের একটা ঘর্ষণ বল এখানে কাজ করছে। তাহলে 20 নিউটনের একটা ঘর্ষণ বল যদি কাজ করে তাহলে এখান থেকে আমাদের এই বস্তুর উপরে দেখলাম ঘর্ষণ বল কাজ করছে 20 নিউটন। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ হবে 100 মাইনাস 20 ডিভাইডেড বাই ভর 10, তাহলে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এগুলো তো একদম সহজ। সো গতীয় ঘর্ষণের ক্ষেত্রে কাহিনী কি হয় সেগুলো আমরা কিন্তু ভালোভাবেই জানি, ঠিক আছে? গতীয় ঘর্ষণের ক্ষেত্রে কি হয় সেটা আমরা ভালোভাবেই বুঝি। সো আমরা এইখানে প্রথমে দেখো তাহলে পুরাটা একবার রিক্যাপ করি ভাইয়া, কি হলো কাহিনী, যে আমাদের স্থিতি ঘর্ষণ বল যেটা সেটা হচ্ছে যতক্ষণ বস্তু স্থির আছে ওই সময় স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, এবং স্থিতি ঘর্ষণ বলের মানটা ডিপেন্ড করবে বাহ্যিক বলের উপরে। বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে স্থিতি ঘর্ষণ বল শূন্য, বাহ্যিক বল 1 নিউটন হলে দেখা যাবে স্থিতি ঘর্ষণ বল তখন 1 নিউটন। সো এইভাবে করে আমাদের স্থিতি ঘর্ষণ বলটা কিন্তু একটা ভ্যারিয়েবল ফোর্স, এটা আমরা দেখলাম। যেই মুহূর্তে বস্তুটা গতিশীল হবে, বস্তুটা যত বেগেই চলতে থাকুক না কেন, বস্তুটা যত ত্বরণেই চলতে থাকুক না কেন, তার গতীয় ঘর্ষণ বলের মানটা কিন্তু ফিক্সড একটাই, সেটা হচ্ছে মিউ কে ইন্টু আর। সো যতক্ষণ না পর্যন্ত তলের রাফনেস চেঞ্জ হচ্ছে, নর্মালি এটা প্রশ্নে আমাদের কোথাও থাকবে না যে রাফনেস চেঞ্জ হচ্ছে। সো যদি রাফনেস কনস্ট্যান্ট থাকে, রাফনেস ভ্যারিয়েবল ধরেও ম্যাথ করা যায়, দরকার নাই। সো রাফনেস যেটা এটা তো আমাদের নর্মালি ফিক্স দেওয়া থাকবে। সো তল যতক্ষণ পর্যন্ত সেম আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘর্ষণ বলের মানটা একই রকম থাকবে, গতীয় ঘর্ষণ বলের মান একই রকম থাকবে। এবং একটা গুরুত্বপূর্ণ এখানে একটা ইনসাইট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে নর্মালি দেখা যায় আমাদের মিউ এস এর যে মানটা না, এইটার মান মিউ কে এর সমান হয় অথবা তার চেয়ে একটু বড় হয়। মিউ এস এর মানটা নর্মালি মিউ কে এর সমান হয় অথবা তার চেয়ে একটু বড় হয়। কেন বড় হয়? কারণ বলো তো, একটা বস্তু যখন ওই যে খাজ যখন খাজের মধ্যে ঢুকে আছে, মনে করো এটা হচ্ছে তলের একটা খাজ আর উপরে এইটা হচ্ছে আমাদের বস্তুর খাজ। সো যখন একটা আরেকটার উপরে বসে আছে তখন কিন্তু প্রথম গতিটা শুরু করতে কিন্তু বেশি কষ্ট, কিন্তু একবার যদি শুরু হয়ে থাকে তখন কিন্তু ঘর্ষণ বলটা অত বেশি বাধা দেয় না। অনেকটা এভাবে চিন্তা করতে পারো, তুমি দেখবা রিক্সা চালকরা নর্মালি কোথাও রিক্সা থামাইতে চায় না, কারণ একবার যদি থামায় দেয় তখন গতিশীল করতে কিন্তু বেশি কষ্ট হয়, কিন্তু একবার গতিশীল যখন হয়ে যায় তখন কিন্তু সুন্দর মতন সেটা আসলে প্যাডেল অল্প একটু পরপর প্যাডেল দিলেই কিন্তু সেটা সামনের দিকে চলতে থাকে। অনেকটা বিষয়টা এরকম। সো আমাদের একদম শুরুতে গতিটা শুরু করতে কষ্ট বেশি, কিন্তু একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু সুন্দর মতন চলতে থাকে, তখন ঘর্ষণ বলটা একটু কম হয়। তুমিও দেখবা তোমার মধ্যেও স্থিতি ঘর্ষণ বলটা বেশি, তোমার মধ্যে বলে না, আমাদের সবার মধ্যে স্থিতি ঘর্ষণ বল বেশি। যে দেখবা যে যখন তুমি শুয়ে আসো, পড়তে বসতে হবে, সো পড়তে বসা ভাই শুরু করাটাই কষ্ট। তুমি একবার যদি শুরু করে পড়া শুরু করে দাও তখন দেখবা যে আর এত বেশি জড়তা, এত বেশি বাধা কাজ করতেছে না, এত বেশি ঘর্ষণ বল কাজ করতেছে না, কিন্তু যে শুরু করা, স্টার্ট নেওয়া, এটাই কিন্তু বেশি কষ্ট। তো এইভাবে করে মনে রাখতে পারো যে আমাদের স্থিতি ঘর্ষণ বল যেটা, এটা কিন্তু বেশি গতীয় ঘর্ষণ বলের তুলনায়, ঠিক আছে? ওকে, সো আমাদের এখন দেখো একটা সুন্দর চার্ট নিয়ে আমরা একটু কথা বলি। পুরা কেসটা আমরা এখন ভেঙে ভেঙে দেখব যে একটা বস্তুর ভর হচ্ছে মনে করো 1 কেজি, মনে করো কোনো একটা, এটা হচ্ছে কোনো একটা সারফেস, কোনো একটা তল রাখা আছে, এই তলের উপরে আমাদের কোনো একটা ভর দেওয়া আছে, যেই ভরের মান হচ্ছে গিয়ে 1 কেজি,
এই বস্তুর ভর হচ্ছে দেওয়া আছে 1 কেজি, এবং এই বস্তুটার উপরে একটা এক্সটার্নাল বল কাজ করছে, একটা এক্সটার্নাল বল কাজ করছে। আমাদেরকে বলে দিছে যে এই তলের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা হলো 0.5, এবং এই তলের যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এইটা হলো 0.4, 0.5 আর হচ্ছে 0.4। এখন আমরা বের করতে চাই যে বিভিন্ন রকম বল যখন আমি বস্তুটার উপরে প্রয়োগ করব তখন এর কন্ডিশন আসলে কি কি হবে। 1 2 3 4 5, 5টা দাগ এঁকে ফেলো, 5টা কলাম করে ফেলো, 5টা কলাম করে ফেলি। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা হয়ে গেল। 6টা কি লাগবে কোনোভাবে? না, 6টা আমাদের লাগবে না। সো আমরা এরকম 5টা কলাম করলাম। কই 1 2 3 4 5। ওকে, ঠিক আছে, 5টা ডান, ঠিক আছে। সো আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে প্রথমে আমরা মনে করো বাহ্যিক বল বস্তুর উপরে প্রয়োগ করব। এই বাহ্যিক বল প্রয়োগ করার কারণে বস্তুর ঘর্ষণ বল কত সেটা আমরা বের করব, এবং তারপরে আমরা দেখব নেট ফোর্স কত, এবং এইটাকে আসলে স্ট্যাটিক ফ্রিকশন নাকি কাইনেটিক ফ্রিকশন সেটা দেখব, এবং এটার কারণে বস্তুর উপরে ত্বরণ কত হয়েছে সেটা বের করব। কি করতে চাচ্ছি দেখো, বস্তু প্রথমে স্থির আছে। আমরা একদম শুরুতে বস্তুর উপরে 1 নিউটন বল দিব, তারপর 2 নিউটন বল দিব, 3 নিউটন দিব, 4 নিউটন দিব, 5 নিউটন দিব, 6 নিউটন দিব, এবং এইভাবে করে করে আমরা বস্তুর উপরে বল বৃদ্ধি করব, এক্সটার্নাল বলটা বৃদ্ধি করব। সো এই এক্সটার্নাল বল বৃদ্ধি করতে থাকতে থাকতে আমরা দেখতে চাই ঘর্ষণ বলের মান কিভাবে পরিবর্তন হয় এবং তার ত্বরণে কিভাবে পরিবর্তন হয়। ঠিক আছে, ত্বরণে কিভাবে পরিবর্তন হয়। সো এবার খেয়াল করো, খুবই খুবই দারুণ একটা আইডিয়া এটা। সো আমাদের এইখানে মনে করো সবার আগে আমরা প্রথমে 1 নিউটনের একটা বল প্রয়োগ করলাম। কত বল প্রয়োগ করলাম? বা শুরুতে একদম 0 নিউটন বল, শুরুতে একদম 0 নিউটনের একটা বল প্রয়োগ করলাম। তাহলে 0 নিউটনের বল যদি প্রয়োগ করো, 0 নিউটনের বল যদি প্রয়োগ করো, তাহলে বলো তো ভাইয়া ঘর্ষণ বল কত কাজ করবে? তোমরা একটু আমার সাথে সাথে হেল্প করো। বলো তো, 0 নিউটন বল দিছো, ঘর্ষণ বল কত কাজ করবে? সালসাবিল পিঙ্কি অ্যান্সার দিছো 0 নিউটন। ভেরি গুড। সো এটা হচ্ছে 0 নিউটন। এফ নেট কত? 0 নিউটন। এটা কোন ধরনের ঘর্ষণ বল হবে? স্থিতি ঘর্ষণ নাকি গতীয় ঘর্ষণ বলো তো? এটা কি স্থিতি ঘর্ষণ নাকি গতীয় ঘর্ষণ? এটা কোনো ঘর্ষণই না বাবা, এটা কোনো ঘর্ষণই না। তখন কোনো ঘর্ষণ বল থাকবে? কোনো ঘর্ষণ বলই থাকবে না, এটা 0 ঘর্ষণ তখন। এবং ত্বরণও কত? ত্বরণও তখন হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমি একটা কাজ করি, এই নিউটন দেখতে ভালো লাগতেছে না, এককটা মাসফুর হলে লিখতে ভালো লাগতো। যাই হোক, সো আমরা, তোমরা কি শুনে ফেলছো আমি কি বলছি? ওকে, সো আমরা এটা হচ্ছে এই দিক বরাবর থাকবে হচ্ছে কি, শুনো নাই না? গুড। সো এগুলো হচ্ছে নিউটন, এটা তো বুঝছো, এটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন ভাইয়া খেয়াল করো, আমরা এবার কি করলাম, ধরো 1 নিউটনের একটা বল প্রয়োগ করলাম বস্তুর উপরে, 1 নিউটনের একটা বল প্রয়োগ করলাম। তাহলে বলো তো এখন ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল 1। কিভাবে বুঝলে ঘর্ষণ বল 1? কারণ ভাইয়া দেখেন, আপনি যদি এখানে আগে এফএস ম্যাক্সটা বের করেন, এফএস ম্যাক্সটা যদি বের করেন, সেটা হচ্ছে মিউএস ইন্টু আর। সো আর মানে হচ্ছে এমজি, মিউএস এর মানে হচ্ছে 0.5, এইটা হলো 1, আর আপাতত ভাইয়া কষ্ট করে জি এর মান 10 ধরো। তাহলে দেখো মিউএস এর ম্যাক্সিমাম মান হচ্ছে 5 নিউটন, এফএস এর ম্যাক্সিমাম মান হচ্ছে 5 নিউটন। এইটা যে আমি বের করে ফেললাম, এটা একটা দারুণ কাজ হয়েছে। তার মানে আমি বুঝলাম যে 5 নিউটন বল দেওয়া পর্যন্ত, 5 নিউটন বল দেওয়া পর্যন্ত আমাদের এই ব্লকটা বা বস্তুটা কিন্তু স্থির থাকবে। হ্যাঁ, 5 নিউটন বল দেওয়া পর্যন্ত কিন্তু এই ব্লকটা কি থাকবে? স্থির থাকবে। সো আমরা এরপরে দেখো 1 নিউটন যদি দেই, তাহলে আমাদের ঘর্ষণ বল কাজ করবে, 1 নিউটন। এফ নেট হবে 0, এটা একটা স্ট্যাটিক ফ্রিকশন হবে, ত্বরণও হবে 0। ভেরি গুড। এবার দেখো, যদি আমি এখানে এখন 2 নিউটন বল দেই, তখন আমাদের স্থিতি ঘর্ষণ বল কত হবে? 2 নিউটন হবে। আমাদের এফ নেট কত হবে? এফ নেট হচ্ছে 0, এটাও স্থিতি ঘর্ষণ বল, ত্বরণও হবে কত? 0।
তারপরে আসো, এভাবে করে বৃদ্ধি করতে করতে যত আমি 1 নিউটন দিচ্ছি বস্তু নড়ে না, 2 নিউটন দিচ্ছি বস্তু নড়ে না। জি এর মান 10 কেন ধরে নিছি হিসাবের সুবিধার জন্য। তুমি 9.8 ধরে করো, কোনো অসুবিধা নেই। এটা ম্যাথ না, এটা থিওরি বুঝাচ্ছি। হ্যাঁ, জাস্ট আমরা জি এর মানটা 10 ধরে নিছি যাতে মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, বুঝছো না? সো আমরা এভাবে যদি বৃদ্ধি করতে থাকি 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, 5 নিউটনে যাওয়ার পরে যখন 5 নিউটন এক্সটার্নাল বল দিলা তখন স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কত পাবা? 5। তখন আমাদের এফ নেট হচ্ছে 0। এটা হলো স্ট্যাটিক ফ্রিকশন এবং এখানেও ত্বরণের মান কত হচ্ছে? ত্বরণের মান হচ্ছে 0। এরপরে এই পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা একটু জানাও তো। এই প্রথম 4টা রো এটা কি বুঝছো কিনা একটু জানাও তো। প্রথম 4টা রো এটা কি বুঝছো? এটা বুঝছি। এরপরে আমি বলটা অল্প একটু পরিমাণে বৃদ্ধি করব। এবার আমি মনে করো বলটা 5.1 নিউটন দিলাম। আমাদের স্থিতি ঘর্ষণ বল ম্যাক্সিমাম হইতে পারে 5 নিউটন। তাহলে বলো তো স্থিতি ঘর্ষণ বল কি আর বস্তুটাকে থামায় রাখতে পারবে? পারবে না। তাহলে এখন তার মানে কি বস্তুটা চলা শুরু করে দিছে। সো চলা শুরু করে দিলে এখন কি আর স্থিতি ঘর্ষণ কাজ করবে না গতীয় ঘর্ষণ কাজ করবে? এখন কিন্তু কাজ করবে গতীয় ঘর্ষণ। সো আমরা যদি তার গতীয় ঘর্ষণটা দেখি, বস্তুর গতীয় ঘর্ষণ এফ কে দেখি, এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু এম জি। মিউ কে এর মান হচ্ছে 0.4, এম এর মান হচ্ছে 1 কেজি, জি এর মান হচ্ছে 10, জি এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে আসে 4 নিউটন। তাহলে খেয়াল করো এখন আমাদের কিন্তু ঘর্ষণ বলটা আর 5 নিউটন হবে না, ঘর্ষণ বলটা কত হবে? 4 নিউটন হবে। তাহলে 5.1 থেকে 4 বাদ দিলে এফ নেটের মানটা কত হয়? এফ নেটের মানটা কত হয়? 5.1 মাইনাস 4 সমান সমান 1.1। তাহলে এটা কি স্থিতিক ঘর্ষণ বল হবে এখন? না, এটা হলো কাইনেটিক ঘর্ষণ বল। এবং আমাদের ত্বরণ কত হবে? ত্বরণ সমান সমান তো আমাদের এফ নেট বাই এম ছিল। তাহলে ত্বরণ সমান সমান হচ্ছে 1.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা একটু 1 দিয়ে ভাগ দিলে কি দেখতে সুন্দর লাগবে? না থাকে, এত সুন্দর লাগা দরকার নেই, আশা করি বুঝছো। না ভাই বুঝি না, এটা লিখেই দেন। এ সমান সমান 1.1 ডিভাইডেড বাই 1 সমান সমান 1.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইভাবে করে আমি মনে করো বল বৃদ্ধি করছি। সো বল বৃদ্ধি করতে করতে এবার আমি ধরো 8 নিউটন দিয়ে দিলাম, বল দিয়ে দিলাম 8 নিউটন। বলো তো আমাদের গতীয় ঘর্ষণ বলের মান কি বৃদ্ধি পাবে না? 4 নিউটন থেকে এটা কি 6 নিউটন হয়ে যাবে না? না, কারণ গতীয় ঘর্ষণ বলের মান তো ভাইয়া ফিক্সড। গতীয় ঘর্ষণ বল তো কনস্ট্যান্ট ফোর্স, এটার তো আর কোনো চেঞ্জ হবে না। তাহলে গতীয় ঘর্ষণ বলের মান কিন্তু 4 ছিল, আছে, থাকবে। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4 নিউটনই হয়। এবং এটাও একটা গতীয় ঘর্ষণ বল। এবং দেখো ভাইয়া ত্বরণ সমান সমান হচ্ছে আমাদের কত? এফ নেট 4 ডিভাইডেড বাই 1 সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা দাগ যদি বেশি বড় করে ফেলো তাহলে আমার মতন ছোট করে ফেলো এভাবে। হ্যাঁ, স্মার্ট হইতে হবে তো। ঠিক আছে, এটা কি হলো? এত স্মার্ট হয়ে গেলাম কেন হঠাৎ করে? ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এইখান থেকে দেখো একটা আইডিয়া পেলাম যে পুরা গতির অবস্থাটা আসলে কেমন হয়। পুরা গতির অবস্থাটা আসলে কি হয়। এই যে একজন বলছে ভাই সীমান্তিক স্থিতি ঘর্ষণ কি? এই যে 5 নিউটন যেটা বললাম না, এটাই হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল। যে সর্বোচ্চ বল কত হতে পারে, সীমান্তিক একদম ম্যাক্সিমাম মান কত হতে পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইবার আসো আমরা একটা গ্রাফ এঁকে ফেলি, চলো দেখি তো আমাদের স্থিতি ঘর্ষণ বলের সাথে গতীয় ঘর্ষণ বলের যে গ্রাফটা, সেই গ্রাফটা আসলে কেমন হবে। এই গ্রাফটা চলো আমরা একটু দেখে ফেলি। গ্রাফটা কেমন হবে চলো এটা একটু আমরা দেখে ফেলি। সো ভাইয়া এইখান থেকে দেখো আমাদের যদি এক্স অক্ষ বরাবর একটা রাশি নিব এবং ওয়াই অক্ষ বরাবর আরেকটা রাশি নিব। ঠিক আছে, আচ্ছা এই ইনফরমেশনগুলো আপাতত লাগতেছে না, আমি পরে লাগলে আবার লেখার ব্যবস্থা করব। যাই হোক, দেখো এইখানে আমাদের মনে করো এই দিক বরাবর থাকবে, এক্স অক্ষ বরাবর থাকবে এফ এক্সটার্নাল বল, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের ঘর্ষণ বল। তাহলে আমরা এখানে দেখো এই এফ এক্সটার্নাল পরিবর্তনের সাথে সাথে আমাদের এই স্মল এফটা কিভাবে পরিবর্তন হয়েছে সেইটা আমরা দেখতে চাই। তাহলে বলো তো গ্রাফটা আসলে কেমন হবে। যখন এফ এক্সটার্নালের মান 1 তখন এফ এর মানও 1, যখন এটার মান 2 তখন এটার মানও 2, যখন এটার মান 3 তখন এটার মানও 3। সো আমি যদি 1 1 নেই, 2 2 নেই, 3 3 নেই, তাহলে বলো তো এইরকম একটা স্ট্রেট লাইন পাবো না শুরুতে? এটা কি বুঝছো? এরকম যে একটা স্ট্রেট লাইন পাবো,
এইরকম যে একটা স্ট্রেট লাইন পাবো, আরে জোস আসলে স্ট্রেট লাইন হয়েছে, যদি এরকম একটা স্ট্রেট লাইন হয়, যদি এরকম একটা স্ট্রেট লাইন হয়, তাহলে কিন্তু দেখো আমাদের 8 পয়েন্টের মান কত 1 1, এটার মান কত 2 2, এটার মান কত 3 3। শুরুতে আমাদের তার মানে এই স্মল এফ সমান সমান কিন্তু এফ এক্সটার্নাল। জিনিসটা অনেকটা এরকম না যে এটাকে আমি ওয়াই অক্ষ বরাবর বসাইছি, এটাকে আমি এক্স অক্ষ বরাবর বসাইছি। তাহলে বলো তো ভাইয়া আমাদের ঢালের মানটা আসলে কত? ঢালের মান কি 1 না? ঢালের মান 1 না, কারণ y ইজ ইকুয়ালস টু এক্স। গুড। তাহলে ঢালের মান যদি 1 হয় তাহলে ট্যান থিটা সমান সমান 1। এই যে এই থিটাটার কথা বলছি, এই যে এই থিটাটার কথা বলছি, এই থিটাটার কথা বলছি, এই থিটাটার কথা বলছি, এই থিটার মানটা তাহলে কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবং এটার মান কি বলো তো, কখনো কি ডিফারেন্ট কোনো অ্যাঙ্গেল হইতে পারে? কখনো কি ডিফারেন্ট কোনো অ্যাঙ্গেল হইতে পারে? হইতে পারে যদি আমরা এই পাশে 1 ঘর সমান 1 নিউটন আর ওই পাশে 1 ঘর সমান 10 নিউটন এরকম যদি পাকনামো না করি তাহলে ঝামেলা। কিন্তু যদি এখানে যত ঘরকে 1 নিউটন বলছি এখানেও যদি তত ঘরকে 1 নিউটন বলি তাহলে কিন্তু সবসময় এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলই কিন্তু হবে। এই পাশে কিন্তু সবসময় আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলই পাবো। তাহলে এই যে ম্যাক্সিমাম মান এই পর্যন্ত আমরা যেটা পেলাম, এই পর্যন্ত আমরা যেটা পেলাম, দেখো ভাইয়া এইটা কত, এইটা কত, এইটা হচ্ছে আমাদের কিন্তু সেই এফএস ম্যাক্স। এফএস ম্যাক্স এতক্ষণ পর্যন্ত বল বৃদ্ধি পাইছে, এক্সটার্নাল বল দিছে এবং ঘর্ষণ বলের মানও বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে। এইটা হলো সেই 5 নিউটন। এরপরে ভাইয়া বলো তো এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের 5 নিউটন, এই জায়গাতে যেই বলটা কাজ করতেছে এইটা হলো আমাদের সেই 5 নিউটন। বলো তো ভাইয়া এরপরে তুমি যখন আরো বল বৃদ্ধি করছো তখন ঘর্ষণ বলের মান কি 5-এর সমান আছে না 5-এর থেকে একটু কমে গেছে? 5-এর থেকে একটু কমে গেছে না? 5-এর থেকে একটু কমে গেছে না? তাহলে পরের দিকে যে ইয়াটা পাবা সেটা হচ্ছে পরের অংশটা, এই গ্রাফের পরের অংশটা হবে এই রকম। এই দেখো পরের অংশটা হবে এইরকম এবং এই পার্টটা হচ্ছে আমাদের সেই গতীয় ঘর্ষণ বল। এই দেখো গতীয় ঘর্ষণ বলের মান সবসময় কিন্তু দেখো একটা কনস্ট্যান্ট। গতীয় ঘর্ষণ বলের যে মানটা এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফোর্স, এটা কিন্তু ভ্যারিয়েবল না। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই এফএস ম্যাক্স এবং এইটা হচ্ছে আমাদের সেই এফ কে, এটা হলো এফ কে। তাহলে এফ কে যেটা, এটা অবশ্য এখানে লিখলে আবার কনফিউজ হতে পারো, এটা হলো আমাদের সেই এফ কে এর ভ্যালুটা। না এটা এখানেই থাকুক, এটা এখানেই থাকুক, এটা হলো এফ কে এর ভ্যালুটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এখানে 4 নিউটন দেখাই দিতে ইচ্ছা করতেছে, এইটা হলো সেই 4 নিউটন আর এই এফএস ম্যাক্স এটা হলো সেই 5 নিউটন। ঠিক আছে ঠিক আছে, তাহলে বুঝলাম। এখন খেয়াল করো আমাদের পরের যেই গ্রাফটা, এই গ্রাফটা তো এটা বুঝলাম। এখন আমরা যদি ত্বরণ ভার্সেস এক্সটার্নাল ফোর্স বের করতে চাই তাহলে গ্রাফটা কেমন হবে? ত্বরণ ভার্সেস এক্সটার্নাল ফোর্সের গ্রাফটা কেমন হবে বলো তো? ত্বরণ ভার্সেস এক্সটার্নাল ফোর্সের গ্রাফটা কেমন হবে বলো? ত্বরণ ভার্সেস এক্সটার্নাল ফোর্স, এটা হলো আমাদের ত্বরণটা আর এটা হলো আমাদের এফ এক্সটার্নাল। ভাইয়া দেখো 5 নিউটন বল পর্যন্ত, 5 নিউটন বল পর্যন্ত আমাদের ত্বরণ কিন্তু ছিল কি 0। তারপরে ত্বরণটা কি 0 থেকে বাড়ছে? ত্বরণটা কি 0 থেকে বাড়ছে নাকি এই 5 পয়েন্ট তুমি যদি 0.0000001 দাও তাহলে কিন্তু ওইটা তখন 4 নিউটন হয়ে গেছে এবং 1 থেকে কিন্তু নেট ফোর্সটা বেশি হবে। ফোর্সটা কিন্তু নেট ফোর্স যেটা, নেট ফোর্সটা কিন্তু 1-এর থেকে বাড়তে থাকবে। সো এরপরে আমাদের যে গ্রাফটা, গ্রাফের শেপটা হবে এরকম যে এখান থেকে হুট করে সেটা বৃদ্ধি পেয়ে, এখান থেকে হুট করে সেটা বৃদ্ধি পেয়ে এরপরে সেটা একটা সমানুপাতিক ভাবে বৃদ্ধি পেতে থাকবে। এই যে গ্রাফটা এইরকম হবে। সো এই পয়েন্টে যেই মানটা, এই মানটা হচ্ছে আমাদের সেই 1 মিটার স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো এটা কিভাবে এরকম হলো গ্রাফটা? গ্রাফটা কিভাবে এরকম হলো, এটাকে এই পাশে রেখে দেই আর এইখানে যেটা সেটা এখানে থাকুক। ওকে, সো এই গ্রাফটার দিকে যদি তাকাও
তাইলে দেখো ত্বরণ আমরা কিভাবে পাইছি? ত্বরণ পাইছি হলো এক্সটার্নাল বল মাইনাস হচ্ছে আমাদের এফ কে সমান সমান এম এ না, এম এ না। তাহলে এখান থেকে দেখো যে এ সমান সমান এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এম মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। তো আমাদের এই যে এফ এক্সটার্নাল বাই এম এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, এইটা আছে হলো ওয়াই অক্ষ বরাবর সমান সমান এফ এক্সটার্নালটা কিন্তু আমাদের একটা ভ্যারিয়েবল এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে হলো সেই এম এক্স আর হচ্ছে আমাদের মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। সো এটা হচ্ছে আমাদের মাইনাস সি। সো ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি। তাহলে বলো এটা কি মূল বিন্দুগামী সরলরেখা হবে? এটা কি মূল বিন্দুগামী সরলরেখা হবে? মূল বিন্দুগামী সরলরেখা তো হবেই না, বরং এই গ্রাফটা আসলে এই ওয়াই অক্ষের নিচ দিয়ে ছেদ করবে, মানে এইরকম টাইপের একটা গ্রাফ হবে আর কি। ঠিক আছে, এই সো আমাদের মূলত গ্রাফটার শেপটা কিন্তু আশা করি বুঝতে পেরেছো কেমন হবে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, সাব্বাস। সো তাহলে ত্বরণ ভার্সেস আমাদের এক্সটার্নাল ফোর্সের গ্রাফটা কেমন হয় এটাও বুঝলাম, এবং আমাদের ঘর্ষণ বল, এই এফ মানে হচ্ছে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল ভার্সেস এক্সটার্নাল ফোর্সের গ্রাফ কেমন হয় সেইটাও আমরা বুঝলাম। পারফেক্ট, ঠিক আছে। তাহলে আসো একটা ছোট্ট সামারি একটু লিখে দেই, একটা ছোট্ট সামারি একটুখানি লিখে দেই। সামারিটা হচ্ছে যে ভাইয়া বস্তু চলবে এটা বুঝবো কিভাবে? বস্তু কি গতিশীল হবে নাকি গতিশীল হবে না এটা বুঝবো কিভাবে? একটু লিখে নাও, বস্তু চলবে কি না বুঝবো কিভাবে? বস্তু কি গতিশীল হবে কিনা বুঝবো কিভাবে? সো এটা বোঝার জন্য আমরা দেখব যে আমাদের এফ এক্সটার্নাল বল যেটা, এই এফ এক্সটার্নাল বলটা যদি আমাদের স্থিতি ঘর্ষণ বলের মানের থেকে ছোট হয় বা সমান হয় তাহলে বস্তু স্থির থাকবে। এরকম হলে বস্তু স্থির থাকবে, এইরকম হলে বস্তু স্থির থাকবে। যে আমাদের স্থিতি ঘর্ষণ বলের যে ম্যাক্সিমাম মান আমরা যদি তার থেকে কম বল দেই বা সমান বল দেই তাহলে বস্তু স্থির থাকবে। আর যদি দেখা যায় যে এক্সটার্নাল বলটা যেটা প্রয়োগ করছি সেইটা হচ্ছে বড়, কার থেকে? এফএস এর থেকে বড়, এফএস এর থেকে বা এফএস ম্যাক্সের থেকে বড়, সরি এফএস ম্যাক্সের থেকে বড়, তাহলে বস্তুটা চলমান থাকবে, তাহলে বস্তু চলমান থাকবে। এবং তখন আমাদের ত্বরণ বের করার জন্য এফ এক্সটার্নাল মাইনাস এফএস এর আর কাজ নাই, তখন কার কাজ? তখন হচ্ছে এফ কে সমান সমান এম এ দিয়ে আমাদেরকে বস্তুর ত্বরণ কত এটা বের করা লাগবে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। সো আমরা এই এফএস ম্যাক্সটা কেমনে হিসাব করি এটা একটু বলে দিই। এফএস ম্যাক্স মানে কি? এফএস ম্যাক্স মানে ছিল মিউএস ইন্টু আর। সো যদি এটা সমান হয়, এফ এক্সটার্নাল ফোর্সটা যদি মিউএস ইন্টু আর এর থেকে কম হয় বা সমান হয় তাহলে বস্তু স্থির। আর যদি দেখা যায় যে আমাদের বস্তুটা চলমান, এটার থেকে বলটা বেশি প্রয়োগ করছি, তখন কিন্তু আমাদের বস্তু গতিশীল থাকবে এবং তখন আমরা এই সমীকরণ অ্যাপ্লাই করে বস্তুর ত্বরণটা বের করব। বুঝেছো? বলো, এই হলো আমাদের ঘর্ষণের একদম বেসিক টপিকগুলা। সো আমরা এরপরে নেক্সট ক্লাসটা যেহেতু কিছুদিন পরে হবে, মানে কিছুদিন পর বলে মঙ্গলবার হবে, সো এর আগে অবশ্যই আগের সময় ক্লাসটা একটু দেখে এসো, যতটুকু পড়াইছি এটুকু একটু দেখে এসো। আমরা মোটামুটি এরপরে অনেকগুলা কেস দেখব যে বস্তু যদি সমবেগে চলে, গতিশীল থাকে, বল যদি কাজ করে তাহলে ঘর্ষণ কত হবে, যদি আনত তল বরাবর ঘর্ষণ বল কাজ করে তাহলে কি হবে, আনত তলের উপরে যদি আবার একটা আনত বল থাকে তাহলে কি হবে, অনেকগুলা কেস দিয়ে আমরা দেখব। ঠিক আছে, ওকে। সো যা বলছিলাম আর 30 মিনিট লাগবে, 30 মিনিটই লাগছে। তোমরা এই ক্লাসটা এখনই একবার রিভিশন দাও প্লিজ, প্লিজ ক্লাসটা এখনই একবার রিভিশন দাও, যতটুকু পড়াইছি এটা রিভিশন দিলে দেখবো মাথায় গেঁথে যাবে এখন। থ্যাংক ইউ সবাইকে, দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।